সবাই এসে গেছেন। কালো টেবিলের চারপাশে সাজানো নিচু চেয়ারগুলিতে চুপচাপ বসে আছেন তারা। এত চুপচাপ যে তাদের নিঃশ্বাস ফেলার শব্দও কানে আসছে না। কিছুক্ষণের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক বসবে। কাল রাতের বেলা ভয়ানক জরুরি ছাপমারা লাল রঙের চিঠি গিয়েছে সবার কাছে। সেখানে লেখা আসন্ন মহাসংকট নিয়ে আলোচনা, আপনার উপস্থিতি প্রয়োজন। মহাকাশ প্রযুক্তিবিদ্যা গবেষণাগার প্রধান এস মাথুরের সই করা চিঠি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণিতজ্ঞ বলে পরিচিত মহামান্য ফিহাও হয়তো হাজির থাকবেন এই জরুরি বৈঠকে। চিঠিতে অবশ্য এই কথা উল্লেখ নেই, কখনো থাকেও না। অতীতে অনেকবার বিজ্ঞানী সম্মেলনের মহাপরিচালক হিসেবে তার নাম ছাপা হয়েছে, কিন্তু তিনি আসেননি। বলে পাঠিয়েছেন ভীষণ ঘুম পাচ্ছে, আসতে পারছি না, দুঃখিত। কিন্তু আজ তাকে আসতেই হবে। আজ যে সংকট দেখা দিয়েছে তা তো আর রোজ রোজ দেখা দেয় না, লক্ষ লক্ষ বছরও এক আধবার হয়। এ সময় ফিহার মতো বিজ্ঞানী তার অভ্যাস মতো শুয়ে শুয়ে গান শুনে সময় কাটাবেন, তাও কি হয়? আমার মনে হয় মাথুর এসে পড়তে আর দেরি নেই। যিনি কথা বলবেন সবাই ঘুরে তাকালেন তার দিকে। স্পষ্টতই বোঝা যাচ্ছে নীরবতা ভাঙার জন্যই নিতান্ত অপ্রয়োজনীয় এই কথাগুলি বলা হয়েছে। বক্তার দিকে তাকিয়ে দু একজন ভ্রু কুচকালেন। বক্তা একটু কেশে বললেন, কাল কেমন ঝড় হয়েছিল দেখেছেন? জানালার একটা কাজ ভেঙে গেছে আমার। কথার উত্তরে কাউকে একটা কথাও বলতে না শুনে তিনি অস্বস্তিতে আঙুল মটকাতে লাগলেন। মাথা ঘুরিয়ে এদিক সেদিক তাকাতে লাগলেন। ঘরটি মস্ত বড়, প্রায় হল ঘরের মতো। জরুরি পরিস্থিতিতে 1002 বিজ্ঞানীর বসার জায়গা আছে। আজ অবশ্য এসেছেন 28 জন। বসবার ব্যবস্থা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষের পাশের ফাঁকা জায়গাটায়। পর্দা টেনে নিয়ন্ত্রণ কক্ষকে আলাদা করে রাখা হয়েছে। অদ্ভুত ধরনের একটা ঘর। শীতকালে জমে যাওয়া হ্রদের জলের মতো মসৃণ মেঝে, কালো পাথরের ইমিটেশনে তৈরি দেয়াল, দেখাই যায় না এমন উঁচুতে ছাদ। যেখানে বিজ্ঞানীরা বসে আছেন তার পাশের ঘরটিতে মহাশূন্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত উড়ে যাওয়া স্টেশন, অভিযাত্রী দল, সন্ধানী দলের সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। যাবতীয় কাজকর্ম নিয়ন্ত্রণ করছে কম্পিউটার সিডিসি। বিজ্ঞানীদের 1000 বছরের সাধনায় তৈরি মানুষের মস্তিষ্কের নিউরনের এক নিখুঁত অনুকরণে তৈরি নিউরন, যার জন্য প্রথম ব্যবহার করা হয়েছে। কে বলবে আজকের এই বৈঠকে হয়তো কম্পিউটার সিডিসিও অংশগ্রহণ করবে, নয়তো ঠিক তার পাশের ঘরে এই বৈঠক বসানোর কোনো কারণই নেই। এস মাথুরের আসার সময় হয়েছে। ঠিক 1.5 ঘন্টা আগে কথাগুলি বলে পদার্থবিদরা শ্রুরা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। অল্প বয়সে অকল্পনীয় প্রতিভার পরিচয় দিয়ে তিনি সম্মানসূচক একটি লাল তারা পেয়েছেন। তার আবিষ্কৃত দ্বৈত অবস্থান বাদ দিয়ে 3 বছর ধরে ক্রমাগত গবেষণা হচ্ছে। সেদিন হয়তো খুব দূরে নয় যখন দ্বৈত অবস্থানবাদ স্বীকৃতি পেয়ে যাবে। বিজ্ঞানীরা শ্রুরার দিকে তাকিয়ে রইলেন উত্তেজনায়। শ্রুরা অল্প কাঁপছিলেন। তার টকটকে ফর্সা মুখ লাল হয়ে উঠেছে। কপালের উপরে এসে পড়া লালচে চুলগুলি বাঁ হাতে সরিয়ে তিনি দৃঢ় গলায় বললেন, একটি মিনিটও যেখানে আমাদের কাছে দামি, মাথুর কি করে সেখানে 1.5 ঘন্টা দেরি করেন ভেবে পাই না। মাথুরের মনে রাখা উচিত সমস্যাটা মারাত্মক। বিজ্ঞানীরা নড়ে চড়ে বসলেন। সমস্যাটা নিঃসন্দেহে মারাত্মক। হয়তো ইতিমধ্যেই তা তাদের গ্রাস করতেও শুরু করেছে। এই ঘর, এই গোল কালো রঙের টেবিল, ঘরের ভেতরে ঠান্ডা বাতাস, সমস্তই বলছে সময় খুব কম, সময় ফুরিয়ে যাচ্ছে। পৃথিবীর সেরা বিজ্ঞানীদের ভয় পাওয়া মুখের ছায়া পড়েছে ঘরের কালো দেয়ালে। বুকের ভেতর শিরশির করা অনুভূতি নিয়ে তারা নীরবে বসে আছেন। মাঝে মাঝে এক একটা সময় আসে যখন পুরনো ধারণা বদলে দেওয়ার জন্য মহাপুরুষদের মতো বিজ্ঞানীরা জন্মান। কালজয়ী সেসব অতিমানব মানুষের জ্ঞানের সিঁড়ি ধাপে ধাপে না বাড়িয়ে লাফিয়ে ধারণাতীত উঁচু ধাপে নিয়ে যান। বিধাতার মতো ক্ষমতা ধরে সমস্ত মানুষেরা বহু যুগে এক আধা জন করে জন্মান। জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ শুরু হয় তখন। মানুষের আদিমতম কামনা, দৃশ্য অদৃশ্য যাবতীয় বিষয় আমরা নিয়মের শৃঙ্খলে বেঁধে ফেলব। অজানা কিছুই থাকবে না, অদেখা কিছুই থাকবে না, কোনো রহস্য থাকবে না। যে সময়ের কথা বলা হচ্ছে সে সময়টা পৃথিবীর বিজ্ঞানীদের ক্ষমতার কাল চলছে। পুরনো ধারণা বদলে গিয়ে নতুন নতুন সূত্র ঝড়ের মতো এসে পড়ছে। যে সমস্ত জটিল রহস্যের 1000 বছরও সমাধান হয়নি, অতীতের তারদ বিজ্ঞানীরা যা অসহায়ভাবে দূরে সরিয়ে রেখেছেন, তাদের সমাধানই শুধু হয়নি,
সে সমাধানের পথ ধরেই নতুন সূত্রাবলী, নতুন ধারণা কম্পিউটারের মেমোরি সেলে সঞ্চিত হতে শুরু হয়েছে। জন্ম হয়েছে ফিহার মতো মহা আঙ্কিকের, যিনি তার তুলনাহীন প্রতিভা নিয়ে ত্রিমাত্রিক সময় সমীকরণের সমাধান করেছেন মাত্র 24 বছর বয়সে। জন্ম হয়েছে পদার্থবিদ শ্রুরার, পদার্থবিদ এস মাথুরের। মানুষের তৈরি কৃত্রিম নিউরন নিয়ে তৈরি হয়েছে মানবিক আবেগসম্পন্ন কম্পিউটার সিডিসি। গ্রহ থেকে গ্রহে, মহাকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছড়িয়ে পড়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। কে বলে জ্ঞানের শেষ নেই, সীমা নেই? মানুষের শৃঙ্খলে বাধা পড়তেই হবে জ্ঞানকে। বিজ্ঞানীদের পিছু ফেরাবার রাস্তা নেই। আরও জানো, আরও বেশি জানো। এমনই যখন অবস্থা, ঠিক তখনই আবিষ্কৃত হলো টাইফা গ্রহ। অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জের একপাশে পড়ে থাকা ছোট্ট একটি নীল রঙের গ্রহ, চারপাশে উজ্জ্বল ধোঁয়াটে রঙের ছায়াপথের মাঝামাঝি গ্রহ একটি হঠাৎ আবিষ্কার। বৃহস্পতির কাছাকাছি মহাকাশ গবেষণা মন্দির থেকে পর্যবেক্ষণ করা হচ্ছিল WGK-166, একটি সাদা বামন নক্ষত্রকে, যা দ্রুত উজ্জ্বল হতে উজ্জ্বলতর হয়ে উঠছে প্রবল বিস্ফোরণে গুড়িয়ে যাবার জন্যে। বিজ্ঞানীরা অবাক হয়ে লক্ষ্য করলেন, সাদা বামন নক্ষত্র 8 থেকে বেরিয়ে আসা বিকিরণ তেজের প্রায় 60% যেন শুষে নিচ্ছে। এই প্রকাণ্ড ক্ষমতাকে কে টেনে নিতে পারে? অন্য কোনো গ্রহের কোনো উন্নতি প্রাণী কি এই মহাশক্তিকে কাজে লাগাবার জন্য চেষ্টা করছে? যদি তাই হয়, তবে সে প্রাণী কত উন্নত? আবিষ্কৃত হলো টাইফা গ্রহ। বৃহস্পতির কাছাকাছি মহাজাগতিক স্টেশন নিপুণ 37-এর অধিনায়ক টাইফার অনন্য সাধারণ আবিষ্কারক। সেই স্টেশনের সবাই অতি সম্মানসূচক 2 নীল তারা উপাধি পেলেন। টাইফা গ্রহের সঙ্গে যোগাযোগ হতে সময় লাগলো 1 বছর। পৃথিবীর বিজ্ঞানীরা হকচকিয়ে গেলেন। টাইফা গ্রহের গণিতশাস্ত্রের খবর আসতে লাগলো। বিক্ষিত বিজ্ঞানীরা কি করবেন বুঝতে পারলেন না। সমস্তই তাদের জ্ঞান ও বুদ্ধির অগোচরে। সেখানে সময় বলে কি কিছুই নেই? সময়কে সবসময় শূন্য ধরা হচ্ছে কেন? বস্তু বলে কি কিছুই নেই? বস্তুকে শূন্য ধরা হচ্ছে কেন? শক্তিকে 2 মাত্রা হিসেবে ব্যবহার করছে কেন? মহা আঙ্কিক ফিহা পৃথিবীর সব অঙ্কবিদরা নতুন গণিতশাস্ত্রের নিয়মাবলী পরীক্ষা করতে লাগলেন। ভুতুরে সব গণিতবিদ্যা, পদার্থবিদ্যা কোত্থেকে কি হচ্ছে? তাদের ফলাফল হিসেবে মহাশূন্যে কোথাও কোনো বস্তু নেই, চারদিকে অনন্ত শূন্য। মানুষ মহাজাগতিক শক্তির একটি আংশিক ছায়া। তাহলে আমাদের ভাবনা চিন্তা, আমাদের অনুভূতি, ক্ষুধা, তৃষ্ণা, প্রেম, ভালোবাসা সমস্তই কি মিথ্যে? ছায়ার উপরেই জন্ম মৃত্যু। পৃথিবীর খবরের কাগজগুলিতে আজগুবি সব খবর বেরোতে লাগলো। কেউ কেউ লিখলো টাইফা গ্রহের মানুষেরা পৃথিবী ধ্বংস করে দিচ্ছে। কেউ লিখলো তারা পৃথিবীতে তাদের ঘাঁটি বানাবার জন্যে পৃথিবীর বিজ্ঞানীদের সঙ্গে ষড়যন্ত্র করছে। কেউ লিখলো কি শুক্রাণীদের মাথা গুলিয়ে ফেলার জন্য তারা আজগুবি সব তথ্য পাঠাচ্ছে। গুজবের পিঠে ভয় করেই গুজব চলে। টাইফা গ্রহ নিয়ে অজস্র বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা হতে থাকলো। 2 জন পরিচালক এই নিয়ে 3 ডাইমেনশনাল ছবি তৈরি করলেন। ছবির নাম নরক থেকে আসছি। কেমন একটা অদ্ভুত ধারণা ছড়িয়ে পড়ল। টাইফা গ্রহের বিজ্ঞানীরা নাকি পৃথিবীর বিজ্ঞান পত্নী সিরানে মেশে যাবতীয় বৈজ্ঞানিক কাজকর্ম নিয়ন্ত্রণ করছে। মহাশূন্য গবেষণা বিভাগ, খাদ্য উৎপন্ন বিভাগ তাদের নিয়ন্ত্রণে। বাধ্য হয়ে এস মাথুর সাংবাদিক সম্মেলন ডাকলেন। জনসাধারণকে সমস্ত কিছু বুঝিয়ে বলতে হবে। অমূলক ভয়ভীতি সরিয়ে দিয়ে আস্থা ফিরিয়ে আনতে হবে। বিজ্ঞানপল্লী সিরানে সেবারই সর্বপ্রথম অবিজ্ঞানীরা নিমন্ত্রিত হলেন। বিজ্ঞান পরিষদের মহাপরিচালক এস মাথুর বলছি। বিজ্ঞানপল্লী সিরানে সর্বপ্রথম নিমন্ত্রিত অতিথিরা আমাদের সশ্রদ্ধ অভিবাদন গ্রহণ করুন। শুরুতেই টাইফা গ্রহ সম্বন্ধে আপনাদের যাবতীয় ধারণার পরিসমাপ্তি ঘোষণা করছি। টাইফা গ্রহ নিয়ে আপনারা যত ইচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী রচনা করুন, ছবি তৈরি করুন, আমাদের কোনো আপত্তি নেই। নরক থেকে আসছি ছবিটা আমার নিজেরও অত্যন্ত ভালো লেগেছে। গ্যালারিতে বসা দর্শকরা এস মাথুরের এই কথায় হৈ হৈ করে হাততালি দিতে লাগলেন। তালির শব্দ কিছুটা কমে আসতেই এস মাথুর তার নিচেও স্পষ্ট কথা বলার বিশেষ ভঙ্গিতে আবার চললেন। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা উন্নত ধরনের প্রাণীর সন্ধান টাইফা গ্রহে পেয়েছি। একজন দর্শক চেঁচিয়ে বললেন, তারা কি দেখতে মানুষের মতো? তারা দেখতে কেমন তা দিয়ে আমার বা আপনার কারো কোনো প্রয়োজন নেই। তবে তারা নিঃসন্দেহে উন্নত জীব। তারা ওমিক্রন রশ্মির সাহায্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে।
আমরা ওমিক্রন রশ্মির যে সংকেত পাঠাচ্ছি তা তারা বুঝতে পারছে এবং তারা সেই সংকেতের সাহায্যে আমাদের খবর দিচ্ছে। এত অল্প সময়ে সংকেতের অর্থ উদ্ধার করে সেই সংকেতে খবর পাঠানো নিঃসন্দেহে উন্নত শ্রেণীর জীবের কাজ। হলঘর নিঃশব্দ হয়ে এস মাথুরের কথা শুনছে। শুধু কয়েকটা মুভি ক্যামেরার শা শা ছটছট শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, টাইফা গ্রহ গণিত ও পদার্থবিদ্যার বিভিন্ন সূত্রাবলী সম্পর্কে যা বলতে চায় তা হতে পারে না, তা অসম্ভব। কথা শেষ না হতেই নীল কোট পরা এক সাংবাদিক বাঘের মতো লাফিয়ে উঠলেন। চেঁচিয়ে বললেন, কেন হতে পারে না? কেন অসম্ভব? আমরা বুঝতে পারছি না বলে? তাদের নিয়মে সময় বলে কিছু নেই। একজন অনায়াসে অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে চলাফেরা করতে পারে। এ অসম্ভব ও হাস্যকর। কেন হাস্যকর? 1000 বছর আগেও তো পৃথিবীতে টাইম মেশিন নিয়ে গল্প চালু ছিল। গল্প বাস্তব ভিন্ন জিনিস। কিন্তু আপনি একটি গল্পে পড়লেন যে একটি লোক হঠাৎ একটি পাখি হয়ে আকাশে উড়ে গেল। বাস্তবে আপনি সেরকম কোনো পাখি হয়ে উড়ে যেতে পারেন না, পারেন কি? কথা শেষ না হতেই দর্শকরা হো হো করে হেসে উঠল এবং বিক্ষিপ্তভাবে হাততালি পড়তে লাগলো। সাংবাদিক লাল হয়ে বললেন, আমি পাখি হওয়ার কথা বলছি না, আপনি কথা এড়িয়ে যাবার চেষ্টা করছেন। না, আমি এড়িয়ে যাচ্ছি না। টাইম মেশিনের কল্পনা কতটুকু অবাস্তব তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন, একটা টাইম মেশিন তৈরি করলাম। মেশিনে চড়ে আমরা চলে গেলাম অতীতে, যখন আপনার জন্মই হয়নি। আপনার বাবার বয়স মাত্র 12 মনে করুন। আপনার সেই 12 বছর বয়সের বাবাকে আমি খুন করে আবার টাইম মেশিনে চড়ে বর্তমানে এসে হাজির হলাম। এসে দেখি আপনি সিরানপল্লীতে দাঁড়িয়ে আমার বক্তৃতা শুনছেন, অথচ তা হতে পারে না, কারণ আপনার বাবা 12 বছর বয়সে মারা গেছেন। অতএব আপনার জন্মই হতে পারে না। আমি বুঝতে পারছি, আমাকে ক্ষমা করবেন। কিছুক্ষণ আর কোনো কথা শোনা গেল না। হঠাৎ উঠে দাঁড়ালেন মহামান্য ফিহা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণিতজ্ঞ, দুর্লভ 3 লাল তারা সম্মানের অধিকারী, ত্রিমাত্রিক যৌগ সময় সমীকরণের নির্ভুল সমাধান দিয়ে যিনি সমস্ত বিজ্ঞানীদের স্তম্ভিত করে রেখেছেন। ফিহা মাথা নিচু করে হেঁটে গেলেন মাথুরের কাছে। বললেন, আমি কিছু বলবো? কাল আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমার একটা পোষা বেড়ালছানা আছে, সাদা রঙের, ধবধবে সাদা, বিলিয়ার্ড বলের মতো। ওর কি একটা অসুখ করেছে, সারা রাত বিরক্ত করেছে আমাকে। যাই হোক, শেষ পর্যন্ত ভোর রাতে ঘুমোতে গেছি। হঠাৎ মনে হলো টাইফা গ্রহের বিজ্ঞান নিশ্চয়ই নির্ভুল। আচমকা মনে হলো সময় সংক্রান্ত আমরা যেসব সূত্র আছে সেখানে সময়কে শূন্য রাখলে উত্তর নির্ভুল হয়, শুধু বস্তুকে ভিন্ন খাতায় নিয়ে যেতে হয়। আমি দেখাচ্ছি করে। ফিহা ব্ল্যাকবোর্ডের কাছে চলে গেলেন। একটির পর একটি সূত্র লিখে অত্যন্ত দ্রুত গতিতে অঙ্ক কষে চললেন। পরবর্তী 15 মিনিট শুধু চকের খসখস শব্দ ছাড়া অন্য কোনো শব্দ নেই। ফিহা একসময় বোর্ড ছেড়ে ডায়াসে উঠে এসে বসলেন। বললেন, সবাই বুঝতে পেরেছেন আশা করি? দর্শকদের কেউই বুঝতে পারেনি। শুধু অঙ্ক কষার ধরন ধারণ দেখেই স্তম্ভিত হয়ে গেছেন। সবাই মাথা নাড়লেন যেন খুব বুঝতে পেরেছেন। ফিহা বললেন, এখন মুশকিল হয়েছে কি জানেন? তারা এত উপরের স্তরে পৌঁছে গেছে যে তাদের কোনো কিছু এখন আর আমাদের ধারণায় আনা সম্ভব নয়। তাদের গণিত বলুন, তাদের পদার্থবিদ্যা বলুন, রসায়ন বলুন বা জীববিদ্যা, কিছুই নেই। এবার বিজ্ঞানীদের ভিতর একজন দাঁড়িয়ে বললেন, কেন নেই? কেন সম্ভব নয়? বোকার মতো কথা বলবেন না। মানুষ যেমন উন্নত, পিপিলিকাও তার স্কেলে অগতি তার প্রাণী জগতে উন্নত। এখন মানুষ কি পারবে পিপিলিকাকে কিছু শেখাতে? গণিত শেখাতে পারবে? পদার্থবিদ্যা শেখাতে পারবে? পিপিলিকার আগ্রহ যতই থাকুক না কেন। এস মাথুর হঠাৎ উত্তেজিত হয়ে বললেন, আপনারা হইচই করবেন না। এইমাত্র নিয়ন্ত্রণ কক্ষ থেকে একটা মারাত্মক খবর এসেছে। আজকের অধিবেশন এই মুহূর্তেই শেষ। এস মাথুর উত্তেজনায় কাঁপছিলেন। যিনি তাকে এসে কানে কানে খবরটি দিয়েছেন তিনিও ঘন ঘন জিভ বের করে ঠোঁট ভেজাচ্ছেন। মারাত্মক খবরটি কি আমরা জানতে চাই? দর্শকরা চেঁচাতে লাগলেন। বসে থাকা বিজ্ঞানীরাও উৎসুক হয়ে তাকিয়ে রইলেন মাথুরের দিকে। মাথুর ভীত গলায় বললেন, কিছুক্ষণ আগে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে হঠাৎ করে ভোজবাজির মতো টাইফা গ্রহটি হারিয়ে গেছে। কোনো বিস্ফোরণ নয়, কোনো সংঘর্ষ নয়,
হঠাৎ করে বাতাসে মিলিয়ে যাওয়া। যেখানে গ্রহটি ছিল সেখানে এখন শূন্যতা ছাড়া আর কিছুই নেই। আপনারা 10 মিনিটের ভেতর হলঘর খালি করে চলে যান। এক্ষুনি বিজ্ঞানীদের বিশেষ জরুরি বৈঠক বসবে। সভাপতিত্ব করবেন সমহামান্য ফিহা। আমার এক্ষুনি বাড়ি যাওয়া প্রয়োজন। বেড়ালছানা রাত থেকে কিছু খায়নি, তাকে 2 কোর্স ইন্টারভেনাস দিতে হবে। আপনি চলে গেলে কি করে হবে? আমি থাকলেই বুঝি সেই গ্রহটা আবার ফিরে আসবে। সন্ধ্যাতেই আভ্যন্তরীণ বেতার বহির্বিশ্ব থেকে জরুরি নির্দেশনাবলী প্রচারিত হল। আমি বিজ্ঞান পরিষদের মহাপরিচালক এস মাথুর বলছি। এই মুহূর্ত থেকে পৃথিবীর উপনিবেশ মঙ্গল ও চন্দ্র এবং পৃথিবীর যাবতীয় মহাজাগতিক স্টেশনে চরম সংকট ঘোষণা করা হলো। টাইফা গ্রহ যেরকম কোনো কারণ ছাড়াই মহাশূন্যে মিশে গেছে, তেমনি অত্যন্ত দ্রুততার সঙ্গে অন্যান্য গ্রহ নক্ষত্রও মিশে যাচ্ছে। আমাদের কম্পিউটার সিডিসি কত পরিধি, কোন পথে এবং কত গতিতে এই অদ্ভুত ব্যাপার হচ্ছে তা বের করতে সক্ষম হয়েছে। দেখা গিয়েছে যে এই গতিপথ চক্রাকার, তা টাইফা গ্রহ থেকে শুরু হয়ে আবার সেখানেই শেষ হবে। দুর্ভাগ্যক্রমে পৃথিবী, চন্দ্র, বৃহস্পতি ও শনি এই আওতায় পড়েছে। হিসেব করে দেখা গেছে পৃথিবী আর 1 বছর 3 মাস 15 দিন পর এই দুর্ভাগ্যের সম্মুখীন হবে। বিজ্ঞানীরা কি করবেন তা স্থির করতে চেষ্টা করছেন। আপনাদের প্রতি নির্দেশ: 1. আতঙ্কগ্রস্ত হবেন না। আতঙ্কগ্রস্ত হলে এই বিপদ থেকে যখন রক্ষা পাওয়া যাবে না, তখন আতঙ্কগ্রস্ত হয়ে লাভ কি? 2. যার যা করণীয় তিনি তা করবেন। 3. কোনো প্রকার গুজব প্রশ্রয় দেবেন না। মনে রাখবেন, পৃথিবীর বিজ্ঞানীরা সবসময় আপনাদের সঙ্গেই আছেন। যা অবশ্যম্ভাবী তাকে হাসি মুখে বরণ করতে হবে নিশ্চয়ই। তবু বলছি, বিজ্ঞানীদের উপর আস্থা হারাবেন না। কালো টেবিলের চারপাশে নিচু চেয়ারগুলিতে বিজ্ঞানীরা বসে আছেন। পদার্থবিদ শ্রুরা বললেন, আমরা কি অনন্তকাল এখানে বসে থাকব? এস মাথুর যদি 5 মিনিটের ভেতর না আসেন তবে আমি চলে যাব। ঠিক তক্ষুনি এস মাথুর এসে ঢুকলেন। এক রাতের ভিতরেই তার চেহারা বদলে গিয়ে কেমন হয়ে পড়েছে। চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত, গালের চামড়া ঝলে পড়েছে। কোনো রকমে বললেন, আমি দুঃখিত, আমার অনেক দেরি হয়ে গেছে। আমি এতক্ষণ চেষ্টা করছিলাম ফিহাকে আনতে, তিনি কিছুতেই আসতে রাজি হলেন না। প্রেরি অঞ্চলে চলে গেছেন হাওয়া বদল করতে। এত বড় বিপদ, অথচ... শ্রুরা মুখ বিকৃত করে বললেন, ওর প্রাণদণ্ড হওয়া উচিত। যত বড় প্রতিভাই হোক, প্রাণদণ্ডই তার যোগ্য পুরস্কার। হাতলে হাত রাখবার আগেই গাড়ি ছেড়ে দিল। এত অল্প সময়ে কি করে যে গতি এমন বেড়ে যায় ভাবতে ভাবতে লি বাতাসের ধাক্কা সামলাতে লাগল। হাতল খুব শক্ত করে বাঁধা আছে, তবুও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। বা হাতে মস্ত একটা ব্যাগ থাকায় সে হাতটা অকেজো। দেরি করবার সময় নেই। ট্যুরিস্ট ট্রেনগুলি অসম্ভব গতিতে চলে। কে জানে, হয়তো এর মধ্যে ঘন্টায় 200 মাইল দিয়ে গিয়েছে। মনে হচ্ছে হাতের কালো ব্যাগটা ছুটে বেরিয়ে যাবে। এই মেয়ে, ব্যাগ ফেলে 2 হাতে হাতল ধরো। বুড়ো মতো একজন ভদ্রলোক উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছেন। ঠিক কখন যে তিনি দরজার পাশে এসে দাঁড়িয়েছেন লি লক্ষ্যই করেনি। সে চেঁচিয়ে বলল, না, ব্যাগ ফেলা যাবে না। আপনি আমার কোমরের বেল্ট ধরে টেনে তুলুন না, দয়া করে। লির ধাতস্থ হতে সময় লাগলো। হাঁপাতে হাঁপাতে বলল, ধন্যবাদ, আর একটু দেরি হলে উড়েই যেতাম। এই কামরার বিপদ সংকেতের বোতামটা আমি খুঁজে পাইনি, পেলে অত অসুবিধা হতো না। ওই তো বোতাম, কি আশ্চর্য, এটা দেখেননি? বুড়ো মানুষ তো। লির মনে হলো এই লোকটি তার খুব চেনা, যেন দীর্ঘকালের গভীর পরিচয়, অথচ কোথায় কি সূত্রে তার কিছুই মনে নেই। আপনাকে চিনি চিনি মনে হচ্ছে। হচ্ছে নাকি? আপনি সিনেমায় অভিনয় করেন। সিনেমার লোকদের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে খুব চেনা চেনা মনে হয়। তাই নাকি? হ্যাঁ। আপনি কখনো সিনেমার অভিনেতাদের রাস্তায় দেখেননি? না। আমি দেখেছি। হাপারকে 2 দিন দেখেছি। তুমি কি নিজেও সিনেমা করো? না, কেন বলুন তো? খুব সুন্দর চেহারা তোমার, সেজন্যই বলছি। জান, বেশ লোক তো আপনি। কি নাম তোমার? লি। শুধু লি? হ্যাঁ, শুধু লি। লি চুলের ক্লিপ খুলে চুল আঁচড়াতে লাগলো।
বুড়ো ভদ্রলোক হাসতে হাসতে পা নাচাতে লাগলেন। লি বলল, এই সম্পূর্ণ কামরা আপনি রিজার্ভ করেছেন? হ্যাঁ। আপনি খুব বড় লোক বুঝি? হ্যাঁ। সত্যি বলছি, আমারও খুব বড় লোক হতে ইচ্ছে করে। কি করো তুমি? প্রাচীন বই বিভাগে কাজ করি। জানেন, আমি অনেক প্রাচীন বই পড়ে ফেলেছি। বেশ তো। জানেন, হিতার বলে একটা বই পড়ে আমি কত যে কেঁদেছি। তুমি দেখি ভারী ছেলে মানুষ, বই পড়ে বুঝি কেউ কাঁদে? আপনি বুঝি বই পড়েন না? পড়ি, তবে কাঁদি না। তাছাড়া বাজে বই পড়ার সময় কোথায় বলো? লি বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার মনে হলো বুড়ো ভদ্রলোকটি তাকে খুব ভালো করেই চেনেন। কথা বলছেন এমনভাবে যেন কত দিনের চেনা, অথচ কথার ভিতর কোনো মিল নেই। লি বলল, পৃথিবী যে ধ্বংস হয়ে যাচ্ছে এতে আপনার খারাপ লাগে না? না। কেন? ধ্বংস তো একদিন হতোই। কিন্তু আপনি যে মরে যাবেন। আর পৃথিবী ধ্বংস না হলেই বুঝি আমি অমর হয়ে থাকব? লি চুপ করে থাকলো। হু হু করে ছুটে চলেছে গাড়ি। ভদ্রলোক শুয়ে শুয়ে নিবিষ্ট মনে কি যেন পড়ছেন। কোনো দিকে হুঁশ নেই। কি এমন বই এত আগ্রহ করে পড়া হচ্ছে দেখতে গিয়ে লি হতবাক। শিশুদের একটা ছড়ার বই, আবোল তাবোল ছড়া। লি অবাক হয়ে জিজ্ঞাসা করল, ছড়ার বই পড়তে আপনার ভালো লাগছে? খুব ভালো লাগছে। পড়লে তোমারও ভালো লাগবে। এই দেখো না কি লিখেছে। এইসব বল্লা ফল্লা হল্লা এসবই বা কি? এই আবোল তাবোল লিখলেই হলো? না না, কোনো অর্থ অবশ্য নেই, তবে শুধুমাত্র ধ্বনি থেকেই তো একটা অর্থ পাওয়া যাচ্ছে। কি রকম? ছড়াটা শুনেই কি তোমার মনে হয়নি যে কোনো অসুবিধে নেই, হল্লা করে বেড়াও, তাই না? লি মাথা নাড়ল। সে ভাবছিল লোকটা কে হতে পারে, এত পরিচিত মনে হচ্ছে কেন? তাকানোর ভঙ্গি, কথা বলার ভঙ্গি সমস্ত যেন কত চেনা, অথচ কিছুতেই মনে আসছে না। নিঃশব্দে ট্রেন চলছে। সন্ধ্যা হয়ে আসায় হলুদ বিষণ্ণ আলো এসে পড়েছে ভেতরে। এই সময়টাতে সবকিছুই অপরিচিত মনে হয়। জানালা দিয়ে তাকালেই দ্রুত সরে সরে যাওয়া গাছগুলিকেও মনে হয় অচেনা। সঙ্গী ভদ্রলোক কুণ্ডুলি পাকিয়ে ঘুমোচ্ছেন। লি কিছু করার না পেয়ে ধূসর রঙের টেলিভিশন সেটটি চালু করে দিল। সেই একঘেয়ে পুরনো অনুষ্ঠান, ঘন জরুরি নির্দেশনাবলী, গুজব ছড়াবেন না, বিজ্ঞানীরা আপনাদের সঙ্গেই আছেন, মহাসংকট আসন্ন, সেখানে ধৈর্য হারানো মানেই পরাজয়। এই জাতীয় খবর শুনলে মন খারাপ হয়ে যায় লির। ভুতুরের টাইফা গ্রহ সব কিছু কেমন পাল্টে দিল। লির কতই বা বয়স, কিছুই দেখা হয়নি। মঙ্গল গ্রহে নয়, বুধে নয়, এমনকি চাঁদে পর্যন্ত যায়নি। এমনি করে কি সব শেষ হয়ে যাবে? লির চোখ ছলছল করতে থাকে। একবার যদি দেখা করা যেত মাথুর কিংবা ফিহার সাথে, নিদেন পক্ষে শিরানপল্লীর যে কোনো একজন বিজ্ঞানীর সাথে। কিন্তু তা তো সম্ভব নয়। বিজ্ঞানীরা কারো সঙ্গেই দেখা করবেন না, তারা অসম্ভব ব্যস্ত। চেষ্টা তো আর লি কম করেনি। কি হয়েছে লি? হ্যাঁ, কই কিছু হয়নি তো। কাঁদছিলে কেন? কাঁদছি না তো। পৃথিবীর জন্য কষ্ট হয়? পৃথিবীর জন্য না, আমার নিজের জন্যই কষ্ট হয়। আচ্ছা, আমি তোমার মন ভালো করে দিচ্ছি, একটা হাসির গল্প বলছি। বলুন। জীববিদ্যার এক অধ্যাপক প্রতিদিন দুপুরে বড় সড়ো একটা মটন চাপ খেয়ে ক্লাস নিতে চান। একদম। তিনি ক্লাসে এসে বললেন, আজ তোমাদের ব্যাঙের হৃৎপিণ্ড পড়াবো। এই দেখি একটা ব্যাঙ। ছেলেরা সমস্বরে বলল, ব্যাঙ কোথায় স্যার? এটা তো একটা চপ। অধ্যাপক বিব্রত হয়ে বললেন, সে কি, আমি তাহলে কি দিয়ে লাঞ্চ ছেড়েছি? লি ম্লান হেসে চুপ করে রইল। তুমি হাসলে না যে? ভালো লাগেনি? লেগেছে, কিন্তু টেলিভিশন দেখলে আমার মন খারাপ হয়ে যায়। ইচ্ছা হয় একবার মাথুর কিংবা ফিহার সঙ্গে দেখা করি। তাদের সঙ্গে দেখা করে তুমি কি করবে? আমার কাছে একটা অদ্ভুত জিনিস আছে, একটা খুব প্রাচীন বই, 5000 বছর আগের লেখা, মাইক্রোফিল্ম করা। বই ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ পেয়েছি। কি আছে সেখানে? না পড়লে বুঝতে পারবেন না। সেখানে ফিহার নাম আছে, শিরানপল্লীর কথা আছে, এমনকি পৃথিবী যে ধ্বংস হয়ে যাচ্ছে সে কথাও আছে। থামো থামো, 5000 বছর আগের বই, অথচ ফিহার নাম আছে। সমস্ত না শুনলে আপনি এর গুরুত্ব বুঝতে পারবেন না। আমি এর গুরুত্ব বুঝতে চাই না,
আমি উদ্ভট কোনো কিছুতেই বিশ্বাস করি না। আপনি উদ্ভট কোনো কিছুতে বিশ্বাস করেন না কারণ আপনি নিজে একটা উদ্ভট জিনিস। আমি যদি মাথুর কিংবা ফিহা কিংবা শিরানপল্লীর কারোর সঙ্গে দেখা করতে পারতাম তবে দেখতেন কেমন হইচই পড়ে যেত। তুমি কোথায় নামবে? স্টেশন 5007-এ। তৈরি হও, সামনেই 5007। বেশ আনন্দে কাটলো তোমাকে পেয়ে, তবে তুমি ভীষণ কল্পনা বিলাসী, তোমাকে দিয়ে কিছু হবে না। কল্পনা বিলাসীরা তো অল্পতেই রাগে, জানেন না? ঝাঁকুনি দিয়ে থেমে গেল ট্রেন। ব্যস্ত হয়ে ভদ্রলোক একটা ওভারকোটের পকেট থেকে নীল রঙের ত্রিভুজাকৃতির একটা কার্ড বের করে লিখে বললেন, তুমি ভীষণ রেগে গেছো মেয়ে, নাও তোমাকে খুশি করে দিচ্ছি। এটা নিয়ে শিরানপল্লীর যেখানে ইচ্ছা যেতে পারবে, যার সঙ্গে ইচ্ছা কথা বলতে পারবে। খুশি হলো তো? রাগ নেই তো আর? লি দেখল নীল কার্ডে জলজল করছে 3টি লাল তারা, নিচে ছোট্ট একটি নাম, ফিহা। স্বপ্ন দেখছে না তো সে? ইনি মহামান্য ফিহা, এজন্যই এত পরিচিত মনে হচ্ছিল। লির চোখ আবেগে ঝাপসা হয়ে এলো। ফিহা বললেন, নেমে যাও মেয়ে, নেমে যাও, গাড়ি ছেড়ে দিচ্ছে। কে? আমি শ্রুরা, ভেতর আসতে পারি? এসো। ঘরে হালকা নীল রঙের বাতি চলছিল। মাথুর টেবিলে ঝুঁকে কি যেন পড়ছিলেন। শ্রুরার দিকে চোখ তুলে তাকালেন। এত রাতে আপনার ঘরে আসার নিয়ম নেই, কিন্তু এখন কোনো নিয়ম টিয়ম নেই শ্রুরা। তুমি কি কিছু বলতে এসেছো? হ্যাঁ, কিন্তু আমি এখন কিছু শুনতে চাই না। 4 রাত ধরে আমার ঘুম নেই, আমি ঘুমোতে চাই। এই দেখো, আমি একটা প্রেমের গল্প পড়ছি, মন হালকা হয়ে সুনিদ্রা হতে পারে এই আশায়। শ্রুরা কাঁধ ঝাঁকিয়ে হাসলেন। আমিও ঘুমাতে পারি না, তার জন্য আমি রাত জেগে জেগে প্রেমের গল্প পড়ি না। অবশ্য সময়টাও আমি ভাবতে চেষ্টা করি। সিডিসির রিপোর্ট তো দেখেছো? হ্যাঁ দেখেছি। ধ্বংস রোধ করার কোনো পথ নেই। যখন নেই তখন রাতে একটু শান্তিতে ঘুমোতে চেষ্টা করা কি উচিত নয়? চিন্তা এবং পরিকল্পনার জন্য তো সমস্ত দিন পড়ে রয়েছে। থাকুক পড়ে, আমি একটা সমাধান বের করেছি। হ্যাঁ? তুমি বলতে চাও পৃথিবী রক্ষা পাবে? না। তবে? আপনার এ সময় উত্তেজনা মানায় না, আপনি অবসর গ্রহণ করুন। তুমি কি বলতে চাও বলো। আমি একটা সমাধান বের করেছি। পৃথিবী রক্ষা পাবার পথ নেই, কিন্তু মানুষ বেঁচে থাকবে। লক্ষ লক্ষ বছর পর আবার সভ্যতার জন্ম হবে। ফিহার মতো, মাথুরের মতো, শ্রুরার মতো মহাবিজ্ঞানীরা জন্মাবে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। শ্রুরা, তুমি নিজেও উত্তেজিত। দুঃখিত, আপনি কি পরিকল্পনাটি শুনবেন? এখন নয়, দিনে বলো। আপনাকে এখনই শুনতে হবে, সময় নেই হাতে। শ্রুরা ঘরের উজ্জ্বল বাতি জ্বেলে দিলেন। মাথুর তাকিয়ে রইলেন শ্রুরার দিকে। দুর্লভ আত্মবিশ্বাসে ভরপুর এই যুবকটিকে হিংসা হতে লাগলো তার। শ্রুরা খুব শান্ত গলায় বলে যেতে লাগলেন। শুনতে শুনতে মাথুর একসময় নিজের রক্তে উত্তেজনা অনুভব করতে লাগলেন। বছর 30 আগে মিটাস নামে একটি মহাশূন্যযান তৈরি করা হয়েছিল। আদর করে তাকে ডাকা হতো দ্বিতীয় চন্দ্র বলে। আকারে চন্দ্রের মতো এত বিরাট না হলেও সেটিকে ছোটখাটো চন্দ্র অনায়াসে বলা যেত। মহাজাগতিক রশিল্পী থেকে সংগৃহীত শক্তিকে একটি কল্পনাতীত বেগে চলবার মতো ব্যবস্থা করা হয়েছিল। 2টি পূর্ণাঙ্গ ল্যাবরেটরি ছিল এরই মধ্যে। একটা ছিল মহাকাশের বিভিন্ন নক্ষত্রপুঞ্জে প্রাণের বিকাশ সম্পর্কে গবেষণা করার জন্যে। বিজ্ঞানী মিটোসের তত্ত্বাবধানে এই অসাধারণ যন্ত্রযান তৈরি হয়েছিল। নামকরণও হয়েছিল তার নাম অনুযায়ী। এটি তৈরি হয়েছিল তারই একটি তত্ত্বের পরীক্ষার জন্যে। মিটস দেখলেন নক্ষত্রপুঞ্জ NGC 1303 আলোকের চেয়ে দ্রুত গতিতে সরে যাচ্ছে। আলোর কাছাকাছি গতিসম্পন্ন নক্ষত্রপুঞ্জের সন্ধান পাওয়া গেছে অনেক আগেই। এই প্রথম তিনি বিজ্ঞানের সূত্রে সম্ভব নয় এমন একটা ব্যাপার পরখ করলেন। তিনি অসাধারণ মেধার অধিকারী ছিলেন এবং খুব অল্প সময়ের ব্যাখ্যা করলেন। তিনি বললেন, আলোর গতি ধ্রুব নয়, এটি ভিন্ন ভিন্ন পরিমণ্ডলে ভিন্ন। স্বাভাবিকভাবেই প্রকৃতির নিয়মাবলীও ভিন্ন ভিন্ন পরিমণ্ডলে ভিন্ন। মিটাস এটা ব্যাখ্যা করেই চুপ করে গেলেন। তৈরি করলেন মহাশূন্যযান মিটাস,
যা পাড়ি দেবে অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ ছাড়িয়েও বহুদূরে NBP 203 নক্ষত্রপুঞ্জে। সেখানে পৌঁছাতে তার যুগের পর যুগ লেগে যাবে, কিন্তু পৌঁছাবে ঠিক। সঙ্গে সঙ্গে মিটোসের ধারণা সত্য বা মিথ্যা প্রমাণিত হবে। তার দুর্ভাগ্য, মহাকাশ শূন্য যানটি প্রস্তুত হবার পর তিনি মারা যান। তার পরিকল্পনাও স্থগিত হয়ে যায়। বিজ্ঞানীরা তখন প্রতি বস্তুর ধর্মকে বিশেষ সূত্রে ব্যাখ্যা করতে ব্যস্ত হয়ে উঠেছেন। তো এর পরিকল্পনা আর কিছুই নয়, পৃথিবীর একদল শিশু মিটোস করে সরিয়ে দেওয়া। শিশুরা স্বয়ংক্রিয় যন্ত্র মহাশূন্য যানের ভিতর শিক্ষা লাভ করবে। বিজ্ঞানের বিভিন্ন সূত্র মাইক্রোফিল্ম করে রাখা হবে মহাশূন্য যানের এক লাইব্রেরি কক্ষে। এইসব শিশু বড় হবে, তাদের ছেলেমেয়ে হবে, তারাও শিখতে থাকবে, তারাও বড় হবে। থামো থামো থামো, বুঝতে পারছি। কতদিন তারা এরকম করে ঘুরে বেড়াবে? যতদিন বসবাসযোগ্য কোনো গ্রহ না পায়, যতদিন মহাশূন্য থাকবে, ততদিন তো খাদ্যের কোনো অসুবিধা নেই। তা নেই, কিন্তু আবার কিন্তু কিসের? মহাশূন্যধান তৈরি আছে। কাজ যা করতে হবে তা হলো ল্যাবরেটরি দুটি সরিয়ে মাইক্রোফিল্ম লাইব্রেরি এবং অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো। তার জন্য 3 মাস সময় যথেষ্ট। এই দায়িত্ব আমার। দেখুন, আপনার চুপ করে থাকাটা অর্থহীন। মানুষের জ্ঞান এভাবে নষ্ট হতে দেয়া যায় না। তা ঠিক, কিন্তু শিরানদের কোনো মতামতের প্রয়োজন নেই। এ আমাকে করতেই হবে। আমি কম্পিউটার সিডিসিকে নির্দেশ দিয়ে এসেছি মহাশূন্যযানটির যাত্রাপথ বের করতে। সিডিসিকে মহাশূন্যযানে ঢুকিয়ে দেওয়া হবে। মহাশূন্যযান নিয়ন্ত্রণ করবে সে। তুমি নির্দেশ দিয়ে এসেছ? হ্যাঁ, আমি সমস্ত নিয়মকানুন ভেঙে এটা করেছি। আমি আপনাকেও মানি না। আপনার মস্তিষ্ক বিকৃত ঘটেছে। গত 1 মাস আপনি প্রত্যেক মিটিংয়ে আবোল তাবোল বকেছেন। আপনি বিশ্রাম নিন। মাথুর হতভম্ব হয়ে বের হয়ে এলেন ঘরের বাইরে। অন্ধকারে কে যেন ভূতের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলে পাথরের মূর্তি মনে হয়। মাথুর ডাকলেন, কে ওখানে? আমি ওলেয়া। ওখানে কি করছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখছি। আমার একটি ছেলে চাঁদে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। আপনার হয়তো মনে আছে। আছে, কিন্তু এত দূরে এসে চাঁদ দেখছেন? আপনার ঘর থেকেই তো দেখা যায়। তা যায়। আমি এসেছিলাম আপনার কাছে। এসে দেখি শ্রুরা গল্প করছেন আপনার সঙ্গে, তাই বাইরে দাঁড়িয়েছিলাম। বলুন, কি বলবেন? আমাকে ছুটি দিন আপনি। বিজ্ঞানীরা তো কিছুই করতে পারছেন না। শুধু শুধু এখানে বসে থেকে কি হবে? মরবার আগে আমি আমার ছেলে মেয়েগুলোর সঙ্গে থাকতে চাই। তা হয় না ওলেয়া। কেন হয় না? আপনি চলে গেলে অন্য সবাই চলে যেতে চাইবে। সিরানপল্লীতে কেউ থাকবে না। নাই বা থাকলো, থেকে কি লাভ? শেষ মুহূর্তে আমরা একটা বুদ্ধি তো পেয়েও যেতে পারি। আপনি বড় আশাবাদী মাথুর। হয়তো আমি আশাবাদী, কিন্তু আপনি নিজেও তো জানেন পৃথিবী আরও একবার মহাসংকটের সম্মুখীন হয়েছিল। সৌর বিস্ফোরণে তার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছিল, অথচ 200 বছর আগের বিজ্ঞানীরাই সে সমস্যার সমাধান করেছেন। আমরা তাদের চেয়ে অনেক বেশি জানি। আমাদের ক্ষমতা অনেক বেশি। আমি কোনো ভরসা পাচ্ছি না। এই মহাসংকট তুচ্ছ করে ফিহা বেড়াতে চলে গেলেন। আপনি নিজে এখন পর্যন্ত কিছুই করতে পারেননি। শ্রুরার যতই প্রতিভাই থাকুক, সে তো শিশু মাত্র। এই অবস্থা। কথা শেষ হওয়ার আগেই দ্রুত পদশব্দ শোনা গেল। শ্রুরা উত্তেজিতভাবে হেঁটে আসছেন। হাত দুলিয়ে হাঁটার ভঙ্গিটাই বলে দিচ্ছে একটা কিছু হয়েছে। মহামান্য মাথুর, বলো। এইমাত্র একটা মেয়ে এসে পৌঁছেছে। তার হাতে মহামান্য ফিহার নিজস্ব পরিচয়পত্র রয়েছে। সে কি? মেয়েটি বলল সে একটা বিশেষ কাজে এসেছে। কি কাজ তা আপনাকে ছাড়া আর কাউকে বলবে না। কিন্তু ফিহার পরিচয়পত্র সে পেল কোথায়? ফিহা নিজেই নাকি তাকে দিয়েছেন। আশ্চর্য। লি নিজেও বেশ হকচকিয়ে গিয়েছিল। সিরান এলাকায় এমন অবাধে ঘুরে বেড়াবে তা কখনো কল্পনা করেনি। ফিহার ত্রিভুজাকৃতি কার্ডটি মন্ত্রের মতো কাজ করছে। অনেকেই যে বিস্ময়ের সঙ্গে তার দিকে তাকিয়ে আছে তাও সে লক্ষ্য করল। পুরো মতো এক ভদ্রলোক বিনীতভাবে লির নামও জানতে চাইলেন। মাথুর বললেন, শুনেছি আপনি ফিহার কাছ থেকে আসছেন। জি। আপনি কি তার কাছ থেকে কোনো খবর এনেছেন? জি না। তবে
আমি একটা বই নিয়ে এসেছি, আপনি সেই বইটি আশা করি পড়বেন। কি নিয়ে এসেছেন? একটি বই। কি বই এটি? পড়লেই বুঝতে পারবেন। আশা করি আজ রাতেই পড়তে শুরু করবেন। মাথুর হাত বাড়িয়ে বইটি নিলেন। বিস্ময়ে তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল। লি বলল, আমার বড় তৃষ্ণা পেয়েছে, আমি কি এক গ্লাস পানি খেতে পারি? ফিহা গাড়ি থেকে নামলেন সন্ধ্যাবেলা। স্টেশনে আলো জ্বলছিল না। চারদিক কেমন চুপচাপ থমথম করছে। যাত্রী বেশি নেই। যে কজন আছে তারা নিঃশব্দে চলাফেরা করছে। বছর পাঁচেক আগেও একবার এসেছিলেন ফিহা। তখন কেমন গমগম করত চারদিক। ট্যুরিস্টদের দল হৈ হৈ করে নামতো। অকারণ ছোটাছুটি, ব্যস্ততা, চেঁচামেচি চমৎকার লাগত। এখন সব বদলে গেছে। ফিহার কিছুটা নিঃসঙ্গ মনে হলো। আমার আসতে কিছুটা দেরি হয়ে গেল। ফিহা তাকিয়ে দেখলেন নিকি পৌঁছেছে। নিকিকে তার করা হয়েছিল স্টেশনে থাকার জন্য। এমন অন্ধকার যে! কদিন ধরেই তো অন্ধকার। কেন? পাওয়ার সাপ্লাই বন্ধ। সমস্ত বিজ্ঞানীরা ব্যবহার করছেন, জানেন না? না। একটা উপগ্রহ ছাড়া হচ্ছে। এখানকার পৃথিবীর কিছু শিশুকে বাইরে পাঠিয়ে দেওয়া হবে, যাতে করে শেষ পর্যন্ত মানুষের অস্তিত্ব বেঁচে থাকে। সুরার পরিকল্পনা। ও, সমস্ত বদলে গেছে। হ্যাঁ, সবাই হতাশ হয়ে গেছে। উৎপাদন বন্ধ, স্কুল কলেজ বন্ধ, দোকানপাট বন্ধ। খুব বাজে ব্যাপার। আপনি হঠাৎ করে এ সময়? আমি কিছু ভাবতে এসেছি। নিরিবিলি জায়গা দরকার। টাইফা গ্রহ নিয়ে? আপনার কি মনে হয় কিছু করা যাবে? জানি না, হয়তো যাবে না, হয়তো যাবে। ঘর ঠিক করেছো আমার জন্য? জি। আমার একটা কম্পিউটার প্রয়োজন। কম্পিউটার চালাবার মতো ইলেকট্রিসিটি কোথায় পাবেন? ছোটোখাটো হলেও চলবে, কিছু হিসাব টিসাব করব। আছে সেরকম? তা আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন 2 কামরার ঘর একটা। ফিহার পছন্দ হলো খুব। নিকি বড় দেখে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেছে। ফিহা বসে বসে খবরের কাগজ দেখতে লাগলেন। এ কয়দিন তার বাইরের পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, অথচ ইতিমধ্যে বেশ পরিবর্তন হয়েছে পৃথিবীতে। সবচেয়ে আগে তার চোখে পড়ল শীতকক্ষের খবরটি। শীতল কক্ষ উঠিয়ে দেওয়া হয়েছে। শীতল কক্ষের সমস্ত ঘুমন্ত মানুষদের জাগানো হয়েছে। তারা ফিরে গেছে আত্মীয় স্বজনদের কাছে। কি আশ্চর্য! পৃথিবীতে শীতল কক্ষ স্থাপনের যুগান্তকারী পরিকল্পনা নিয়েছিলেন নেতেনটি। ভারী চমৎকার একটা ব্যবস্থা। 90 বছর বয়স হওয়া মাত্র যেতে হবে শীতল কক্ষে। সেখানে তাদের ঘুম পাড়িয়ে রাখা হবে আরও 100 বছর। এর ভেতর তারা মাত্র 5 বার কিছুদিনের জন্য তাদের আত্মীয় স্বজনদের কাছে ফিরে যেতে পারবেন। তারপর আবার ঘুম। ঘুমোতে ঘুমোতে এই নিঃশব্দ মৃত্যু। নেতেনটির এই সিদ্ধান্তের খুব বিপরীত প্রতিক্রিয়া হয়েছিল প্রথম দিকে। পরে অবশ্য সবাই মেনে নিয়েছিলেন। তার কারণও ছিল। চিকিৎসা বিজ্ঞান তখন এত উন্নত যে একটি মানুষ অনায়াসে 150 বছর বাঁচতে পারে। অথচ 90 বছরের পর তার পৃথিবীকে দেবার মতো কিছুই থাকে না। বেঁচে থাকা সেই কারণেই অর্থহীন। কাজেই শীতল কক্ষের শীতলতায় নিশ্চিন্ত ঘুম। মানুষটি বেঁচে থাকলে তার পিছনে যে খরচটি হতো তার লক্ষ্য ভাগের 1 ভাগ মাত্র খরচ এখানে। হার্টের বিট সেখানে ঘন্টায় 2টিতে নেমে আসে। দেহের তাপ নামে 0 ডিগ্রির কাছাকাছি। সেখানে শরীরের প্রোটোপ্লাজমকে বাঁচিয়ে রাখতে খুব কম শক্তির প্রয়োজন। শীতল কক্ষের সব মানুষ জেগে উঠে তাদের প্রিয়জনদের কাছে ফিরে গেছে। এ খবর ফিহাকে খুব আলোড়িত করল। 2-3 বার পড়লেন খবরটি। নিজের মনেই বললেন, সত্যিই কি মহাবিপদ! সমস্ত নিয়মকানুন ভেঙে পড়ছে এভাবে। না, তা কেন হবে? যারা কোনোদিন পৃথিবীকে চোখেও দেখল না তাদের কথা কি কখনো ভেবেছেন ফিহা? নিকি চা নিয়ে কখন যে ফিহার সামনে এসে বসেছে এবং চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফিহা তা লক্ষ্যই করেননি। কাদের কথা বলছো নিকি? মানুষদের কথা, যাদের জন্ম হয়েছে পৃথিবী থেকে অনেক দূরে মহাকাশযানে কিংবা অন্য উপগ্রহে। জানেন ফিহা, পৃথিবীতে ফিরে এসে একবার শুধু পৃথিবীকে দেখবে, এই আশায় তারা পাগলের মতো। নিকি, তুমি জানো আমি কবি নই। এসব বাজে সেন্টিমেন্ট আমার ভালো লাগে না। আমি দুঃখিত। চায়ে চিনি হয়েছে? হয়েছে। আপনার আর কিছু লাগবে? কোনো সহকারী? না, তার প্রয়োজন নেই। তুমি একটা কাজ করবে নিকি। বলুন, কি কাজ?
আমার বাবা মা শীতল কক্ষ থেকে বেরিয়ে হয়তো আমাকে খুঁজছেন। তাদের এখানে নিয়ে আসবো? না না, তারা যেন আমার খোঁজ না পান। আমি একটা জটিল হিসাব করব, খুব জটিল। ঠিক আছে। রাতে বাতি নিভিয়ে ফিহা সকাল সকাল শুয়ে পড়লেন। মাথার কাছে মোমবাতি রেখে দিলেন। রাতে বিরেতে ঘুম ভেঙে গেলে আলো জ্বালিয়ে পড়তে ভালোবাসেন, এই জন্যে। চোখের পাতা ভারী হয়ে এসেছে। এমন সময় একটি অদ্ভুত ব্যাপার হলো। ফিহার মনে হলো ঘরের ভিতর কে যেন হেঁটে বেড়াচ্ছে। অন্ধকারে আবছা মতো একটা মূর্তি দেখতে পেলেন। চেঁচিয়ে উঠলেন, কে? আমি। আমিটি কে? বলছি, দয়া করে বাতি জ্বালাবেন না। ফিহা নিঃশব্দে বাতি জ্বালালেন। আশ্চর্য, ঘরে কেউ নেই। তিনি বাতি হাতে বাইরের বারান্দায় দাঁড়ালেন। চাঁদ উঠেছে আকাশে, চমৎকার জ্যোৎস্না হয়েছে। কাল সকালে ডাক্তারের কাছে যাব। আমি অসুস্থ, আবল তাবল দেখছি। জটিল একটা অঙ্ক করতে হবে আমাকে। এ সময় মাথা ঠান্ডা রাখা প্রয়োজন। ফিহা মনে মনে বললেন। বাকি রাতটা তার বারান্দায় পায়াচারি করেই কাটল। মাথুর ঘরের উজ্জ্বল আলো নিভিয়ে টেবিল ল্যাম্প জ্বেলে দিলেন। সমস্ত বইটা পড়তে আমার 1 ঘন্টার বেশি লাগবে না। মনে মনে এই ভাবলেন, আসন্ন বিপদের তার হয়তো কোনো সুরাহা হবে না। তবু তিনি খুব উত্তেজিত হয়ে পড়ছিলেন। ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে, সে তুলনায় এ তো অনেক বড় অবলম্বন। স্বয়ং ফিহা বলে পাঠিয়েছেন যেখানে। রাত জেগে জেগে মাথুরের মাথা ধরেছিল, চোখ কার্যকর করছিল। তবু তিনি পড়তে শুরু করলেন। বাইরে অনেক রাত। বারান্দায় খ্যাপার মতো হাঁটছেন শুরা। খটখট শব্দ হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষে। সমস্ত অগ্রাহ্য করে মাথুর পড়ে চললেন। মাঝে মাঝে অস্পষ্টভাবে বলতে লাগলেন, আশ্চর্য, কি আশ্চর্য, তা কি করে হয়? না না, অসম্ভব। আমি নিশ্চিত বলতে পারি, যিনি এই বই পড়ছেন রূপকথার গল্প ভেবেই পড়ছেন। অথচ এখানে যা যা লিখেছি একদিন আমি নিজেই তা প্রত্যক্ষ করেছি। মাঝে মাঝে আমারও সমস্ত ব্যাপারটা অবিশ্বাস্য মনে হয় হয়তো আমার মাথার দোষ হয়েছিল। বিকারের ঘরে কত কি দেখেছি, কিন্তু আমি জানি মস্তিষ্ক বিকৃতিকালীন স্মৃতি পরিবর্তিত সময়ে এত স্পষ্ট মনে পড়ে না। তখনই সমস্ত ব্যাপারটাকে সত্য বলে মনে হয়। বড় রকমের হতাশা জাগে, ইচ্ছে করে মরেই যাই। ঘুমোতে পারি না, খেতে পারি না, ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে পারি না। এই জাতীয় অস্থিরতা ও হতাশা থেকে মুক্তি পাবার জন্য আমি লিখতে শুরু করলাম, এই আশায় যে কেউ একদিন আমার লেখা পড়ে সমস্তই ব্যাখ্যা করতে পারবে। অনেক সময় তো দেখা গেছে, আজ যা রহস্য কাল তা সহজ স্বাভাবিক সত্য। আজ যা বুদ্ধির অগম্য কাল তাই সহজ সামান্য ঘটনা। আমার সে রাতে ঘুম আসছিল না। বাগানে চেয়ার পেতে বসে আছি। ঘরে দ্বিতীয় প্রাণী নেই। আনা তার ছেলে মেয়ে নিয়ে তার মার কাছে বেড়াতে গেছে। বিশেষ কাজ ছিল বলে আমি যেতে পারিনি। ফাঁকা বাড়ি বলেই হয়তো আমার বিষণ্ণ লাগছিল। সকাল সকাল শুয়েও পড়েছিলাম। ঘুম এলো না, মাথা দপদপ করতে লাগলো। একসময় দূর ছাই বলে বাগানে চেয়ার টেনে বসলাম। এপ্রিল মাসের রাত, বিড়বিড় করে বাতাস বইছে। খুব সুন্দর জ্যোৎস্না হয়েছে। এত পরিষ্কার আলো যে মনে হতে লাগলো অনায়াসেই আলোতে বই পড়া যাবে। মাঝে মাঝে মানুষের ভিতরে যেরকম ছেলে মানুষই জেগে ওঠে, আমারও তেমনই জেগে উঠল। খুব ইচ্ছা হতে লাগলো একটা বই এনে দেখিয়ে ফেলি না, পড়া যায় কিনা। চারদিকে কোনো সারা শব্দ নেই। নির্জনতায় কেমন ভয় ভয় লাগে, আবার ভালোও লাগে। চুপচাপ বসে আবল তাবল কত কি ভাবছি। এমন সময় একটা হালকা গন্ধ নাকে এলো, মিষ্টি গন্ধ। কিছু ভালো লাগে না, অস্বস্তি বোধ হয়। কিসের গন্ধ এটি? বের করতে চেষ্টা করতে লাগলাম এবং অবাক হয়ে লক্ষ্য করলাম গন্ধের তীব্রতা বেড়ে যাচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে। হাত পা অসাড় হয়ে উঠতে লাগলো। যতই ভাবছি এইবার উঠে দৌড়ে পালাবো, ততই সমস্ত শরীর জমে যাচ্ছে। ভীষণ ভয় হলো আমার। সেই সময় ঘুম পেতে লাগলো। কিছুতেই ঘুমাবো না, নিশ্চয়ই কোনো বিষাক্ত গ্যাসের খপ্পরে পড়েছি। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ছাড়া ছাড়া কাটা কাটা ঘুম, চোখ মেলতে পারছিলাম না। তবে মিষ্টি গন্ধটা নাকে আসছিল তখনও। কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই। ঘুম ভাঙালো মাথায় তীব্র যন্ত্রণা নিয়ে। ক্লান্তিতে সমস্ত শরীর ভেঙে যাচ্ছে।
নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, তৃষ্ণায় বুক শুকিয়ে কাঠ। চোখ মেলে আমি দিন কি রাত বুঝতে পারলাম না। কোথায় আছি, আশেপাশে কাদের ফিসফিস শব্দ শুনছি কে জানে। চোখের সামনে চোখ ধাঁধানো হলুদ আলো। বমি করার আগের মুহূর্তে যে ধরনের অস্বস্তি বোধ হয়, সে ধরনের অস্বস্তি বোধ নিয়ে আমি জেগে রইলাম। বুঝতে পারছি সময় বয়ে যাচ্ছে। আমি একটি অদ্ভুত অবস্থায় আছি। অচেতন নই, আবার ঠিক যে চেতনা আছে তাও নয়। কিছুই ভাবতে পারছি না। আবার শারীরিক যাতনাগুলিও সুস্পষ্ট অনুভব করা যাচ্ছে। আমার মনে হলো দিনের পর দিন কেটে যাচ্ছে। চোখের সামনে তীব্র হলুদ আলো নিয়ে আমি যেন অনন্তকাল ধরে জেগে আছি। মাঝে মাঝে একটা বিজবিজ শব্দ কানে আসে। লক্ষ লক্ষ মৌমাছি একসঙ্গে উড়ে গেলে যেরকম শব্দ হতো, অনেকটা সেই রকম। আমি কি মারা গেছি? আমি কি পাগল হয়ে গেছি? এই জাতীয় চিন্তায় আমাকে আচ্ছন্ন করে ফেলল। হয়তো আরও কিছুক্ষণ এই অবস্থায় থাকলে সত্যিই পাগল হয়ে যেতাম। কিন্তু তার আগেই কে যেন মিষ্টি করে বলল, একটু ধৈর্য ধরুন, খুব অল্প সময়। স্পষ্ট গলার স্বর, নিখুঁত উচ্চারণ। আমার শুনতে একটু অসুবিধা হলো না। সমস্ত মন প্রাণ কেন্দ্রীভূত করে চেঁচিয়ে উঠলাম, আপনি কে? আমার কি হয়েছে? গলা দিয়ে কোনো শব্দ বেরোল না, কিন্তু তবুও শুনলাম কেউ যেন আমাকে সান্ত্বনা দিচ্ছে। সে আগের মিষ্টি নরম গলা। একটু কষ্ট করুন, অল্প সময়, খুব অল্প সময়। আমার সঙ্গে বলুন, 1 1, বলুন 2। আমি বললাম। সংখ্যা ক্রমাগত বাড়তেই থাকলো। 1000 ছাড়িয়ে, লক্ষ ছাড়িয়ে বাড়তেই থাকলো। আমি নেশাগ্রস্তের মতো আওড়াতে থাকলাম। আমার চোখের উপর উজ্জ্বল হলুদ আলো, বুকের ভেতর হা হা করা তৃষ্ণা। অর্ধচেতন অবস্থায় একটি অচেনা অদেখা ভৌতিক কণ্ঠের সঙ্গে তাল মিলিয়ে একটির পর একটি সংখ্যা বলে চলছি, যেন কত যুগ কত কাল কেটে গেল। আমি বলেই চলেছি। একসময় মাথার ভেতর সব জট পাকিয়ে গেল। নিঃশ্বাস ফেলার মতো অতি সামান্যতম বাতাসও যেন আর নেই। বুক ফেটে গুড়িয়ে যাচ্ছে। আমি প্রাণপণে বলতে চেষ্টা করলাম, আর নয়, আমাকে মুক্তি দিন। আমি মরে যেতে চাই। আবার সেই গলা, এইবার ঘুমিয়ে পড়ুন। কথার সঙ্গে সঙ্গে ঘুম নেমে এলো। কি শান্তি! কোথায় যেন তলিয়ে যাচ্ছি দ্রুত। হলুদ আলো ফিকে হয়ে আসছে, শারীরিক যন্ত্রণাগুলো ভোঁতা হয়ে আসছে। শরীরের প্রতিটি কোষ যেন ঘুমিয়ে পড়েছে। কি শান্তি! জানি না কখন ঘুম ভাঙল। খুব স্বাভাবিকভাবে চোখ মেললাম। একটা ধাতব চেয়ারে বসে আছি। চেয়ারটি গোলাকার একটি ঘরের ঠিক কেন্দ্রবিন্দুতে। ঠিক আমার মাথার কাছে ছোট্ট একটি নল দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। ঘরের বাতাস যেন একটু ভারী, বাতাসের সঙ্গে লেবু ফুলের গন্ধ মিশে আছে। আমি ভালো করে চারদিক দেখতে চেষ্টা করতে লাগলাম। গোল ঘরটিতে কোনো দরজা জানালা নেই, চারদিক নিশ্ছিদ্র। ঘরে কোনো বাতি নেই, তবু সমস্ত পরিষ্কার দেখা যাচ্ছে। অদৃশ্য কোনো জায়গা থেকে নীলাভ আলো আসছে হয়তো। আমার তখন প্রচণ্ড খিদে পেয়েছে। কোথায় আছি, আমার কি হয়েছে, এই সমস্ত ছাড়িয়ে শুধুমাত্র একটি চিন্তাই আমাকে আচ্ছন্ন করে রেখেছে। সেটি হলো ক্ষুধা। আমার ধারণা ছিল হয়তো আগের মতো কথা বলতে পারবো না, তবুও বললাম, আমি কোথায় আছি? সে শব্দ পরিষ্কার শোনা গেল। গোলাকার ঘরের জন্যই হয়তো সে শব্দ চমৎকার প্রতিধ্বনিত হলো, এবং আশ্চর্য, সে শব্দ বাড়তেই থাকলো। আমি কোথায় আছি? এক সময় যেন মনে হলো লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে চিৎকার করছে। আমি নিজের গায়ে চিমটি কাটলাম। 10 থেকে 1 পর্যন্ত উল্টো দিকে গুনলাম। আমি কি অচেতন অবস্থায় এসব শুনছি? না, সত্যি কিছু জ্ঞান এখনো অবশিষ্ট আছে তা জানার জন্যে। এখন লিখতে খুব অবাক লাগছে। সেই অবস্থাতেও কি করে আমি এতটা স্বাভাবিক ছিলাম? অবশ্য সেই সময় আমার মনে হয়েছিল সম্ভবত আমার মাথায় চোট লেগে মস্তিষ্কের কোনো এক অংশ অকেজ হয়ে পড়েছে। অবাস্তব দৃশ্যাবলী দেখছি। একসময় প্রচণ্ড খিদে সত্ত্বেও আমার ঘুম পেল। ঘুমিয়ে পড়বার আগের মুহূর্তেও শুনতে পেলাম সমুদ্র গর্জনের মতো কোলাহল। আমি কোথায় আছি? কতক্ষণ এভাবে কাটিয়েছিলাম মনে নেই।
এক সময় সমস্ত জড়তা কেটে গিয়ে শরীর ঝরঝরে হয়ে গেল। খিদে নেই, তৃষ্ণা নেই, আলস্য নেই, যেন ছুটির দুপুরবেলাটা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙে জেগে উঠেছি। চোখ মেলতে ভয় লাগছিল, কে জানে আবার হয়তো সেসব আজগুবি ব্যাপার দেখতে থাকবো। কান পেতে আছি যদি কিছু শোনা যায়। না, কোনো সারা শব্দ নেই, চারদিক শুনশান। তোমার চা। চমকে তাকিয়ে দেখি অ্যানা, আমার স্ত্রী, 10 বছরের বিবাহিত জীবনের সঙ্গী, হাতে চায়ের পেয়ালা নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ঝকঝকে রোদ উঠেছে বাইরে। আমি শুয়ে আছি আমার অতি পরিচিত বিছানায়। টেবিলের উপর আগের মতো অগোছালো বইপত্র পড়ে আছে। কি আশ্চর্য! আমি প্রায় লাফিয়ে বিছানা ছেড়ে নেমে পড়লাম। চেঁচিয়ে বললাম, অ্যানা, আমার কি হয়েছে? অ্যানা চায়ের পেয়ালা হাতে অদ্ভুতভাবে তাকিয়ে রইল আমার দিকে। সেই চোখের দিকে তাকিয়ে হঠাৎ করেই মনে হলো এই মেয়েটি অন্য কেউ, এ অ্যানা নয়। যদিও সেই চোখ, সেই ঢেউ খেলানো বাদামি চুল, গালের মাঝামাঝি লাল রঙের কাটা দাগ। আমি ভয়ে কাতর গলায় বললাম, তুমি কে? আমি অ্যানা। না, তুমি অ্যানা নও। আমি কি দেখতে অ্যানার মতো নই? দেখতে অ্যানার মতো হলেও তুমি অ্যানা নও। বেশ, নাই বা হলাম। চা নাও। দয়া করে বলো তুমি কে। বলছি, সমস্তই ধীরে ধীরে জানবে। আমি কোথায় আছি? তুমি তোমার পৃথিবী থেকে বহু দূরে। ভয় পেও না, আবার ফিরে যাবে। তোমাকে আনা হয়েছে একটা বিশেষ প্রয়োজনে। কারা আমাকে এখানে এনেছে? এখানে যাদের বাস তারাই এনেছে। যারা আমাকে তৈরি করেছে তারা চতুর্মাত্রিক জীবেরা। তোমাকে তৈরি করা হয়েছে? হ্যাঁ, আমাকে তৈরি করা হয়েছে তোমার সুখ ও সুবিধার জন্য। তাছাড়া আমি তোমাকে অনেক কিছু শেখাবো। আমার মাধ্যমেই তুমি এদের সঙ্গে কথা বলবে। কাদের সঙ্গে কথা বলবো? যারা তোমাকে নিয়ে এসেছে। যারা আমাকে নিয়ে এসেছে তারা কেমন? তারা কি মানুষের মতো? তাদের তুমি দেখতে পাবে না। এরা চতুর্মাত্রিক জীব। পৃথিবীর মানুষ ত্রিমাত্রিক জিনিসই শুধু দেখতে পায়, অনুভব করতে পারে। সেগুলি তাদের ইন্দ্রিয়গ্রাহ্য। চতুর্মাত্রিক জগৎ তোমাদের কাছে ইন্দ্রিয়গ্রাহ্য হবে না। শুনতে শুনতে আমার গা ছমছম করতে লাগলো। এসব কি বলছে সে? ভয় পেয়ে আমি মেয়েটির হাত ধরলাম। এই অদ্ভুত তৈরি পরিবেশে তাকিয়ে আমার একান্ত আপনজন মনে হলো। মেয়েটি বলল, আমাকে তুমি অ্যানা বলেই ভাববে। আপনার সঙ্গে যেভাবে আলাপ করতো সেভাবেই আলাপ করব। আমাকে ভয় পেও না। তোমার যা জানতে ইচ্ছা হবে আমার কাছ থেকে জেনে নিবে। আমি তো তোমাকে বলেছি, আবার তুমি ফিরে যাবে তোমার সত্যিকার অ্যানার কাছে। এই যে আমি আমার ঘরে শুয়ে আছি, নিজের বইপত্র টেবিল পড়ে আছে, এসবও কি আমার মতো পৃথিবী থেকে আনা হয়েছে? এগুলো আনতে হয়নি, তৈরি করা হয়েছে। ইলেকট্রন, প্রোটন, এইসব জিনিস দিয়ে তৈরি হয় অ্যাটম। বিভিন্ন অ্যাটমের বিভিন্ন অনুপাতে তৈরি হয় এক একটি বস্তু। ঠিক তো? হ্যাঁ, ঠিক। কোনো বস্তুর প্রতিটি ইলেকট্রন, প্রোটন কী অবস্থায় আছে এবং অ্যাটমগুলো কিভাবে আছে সেগুলো যদি জানা থাকে এবং ঠিক সেই অনুপাতে যদি এই ইলেকট্রন, প্রোটন এবং অ্যাটম রাখা যায় তবে সেই বস্তুটিই তৈরি হবে। ঠিক তো? হ্যাঁ, হয়তো ঠিক। কিছু শক্তি খরচ করলেই হলো। এভাবেই তোমার ঘর তৈরি হয়েছে, আমিও তৈরি হয়েছি। এখানকার জীবরা মহাশক্তিধর। এই হচ্ছে তোমার প্রথম পাঠ। হ্যাঁ, এবার চা খাও। দাও, চায়ে চুমুক দাও। আমি চায়ে চুমুক দিলাম। আর চোখে তাকিয়ে দেখি অ্যানা অল্প অল্প হাসছে। আমার সে মুহূর্তে এই মেয়েটিকে সত্যি সত্যি অ্যানা বলেই ভাবতে ইচ্ছে হলো। আমার নিজের অনুভূতি কখনো খুব একটা চড়া সুরে বাঁধা ছিল না। সহজ স্বাভাবিক জীবনযাপন করে এসেছি। হঠাৎ করেই যেন সব বদলে গেল। নিজেকে যদিও ঘটনা প্রবাহের উপর সম্পূর্ণ সঁপে দিয়েছিলাম, তবু একটা ক্ষীণ আশা সবসময় লালন করেছি। হয়তো একসময় দেখব আশেপাশে যা ঘটছে সমস্তই মায়া। হয়তো একটা দুঃস্বপ্ন দেখছি, এক্ষুনি স্বপ্ন ভেঙে জেগে উঠব। কি ভাবছ? কিছু ভাবছি না। আচ্ছা, একটা কথা বলো, কি করে এসেছি আমি এখানে? সেই জটিল প্রক্রিয়া বোঝবার উপায় নেই। এটা কেমন জায়গা? কেমন জায়গা তা তোমাকে কি করে বোঝাবো? তুমি তো ত্রিমাত্রিক জগতের লোক, আর এটি হচ্ছে চতুর্মাত্রিক জগৎ। কিছুই দেখা যাবে না। চেষ্টা করে দেখে যাও। বাইরে পা দাও, দরজাটাকে খোলো। কি দেখছো? আমার সমস্ত শরীর শিরশির করে উঠল।
চারদিকে ঘন ঘোলাটে হলুদ আলো, পেটের ভেতরে চিনচিনে ব্যথা, মাথা ঘুরতে লাগলো আমার। থাক, আর দেখবার কাজ নেই, এসে পড়ো। আমার মনে হলো মেয়েটি যেন হাসছে আপন মনে। আমি চুপ করে রইলাম। মেয়েটি বলল, তুমি অল্প কিছুদিন থাকবে এখানে, তারপর তোমাকে পাঠানো হবে একটা ত্রিমাত্রিক জগতে। সেখানে তোমার আর কোনো অসুবিধা হবে না। তুমি থাকবে তো সঙ্গে? নিশ্চয়ই, আমি তোমার একজন শিক্ষক। আচ্ছা, একটা কথা। বলো। এখানকার জীবদের সঙ্গে তোমার যোগাযোগ কি করে হয়? আমি জানি না। তাদের সম্বন্ধে কিছুই জানো না? না। তাদের সঙ্গে তোমার কথা হয় না? না। আমার সঙ্গে যে আলাপ আলোচনা হবে তা তাদের কি করে জানাবো? তাদের জানাতে হবে না। আমি কি নিজের থেকে কিছু বলি তোমাকে? যা বলি সমস্তই ওদের কথা। চুপ করে আছো কেন? তোমাকে তো আগেই বলেছি তুমি তোমার নিজের জায়গায় ফিরে যাবে। তোমাকে ধন্যবাদ। দিনরাত্রির কোনো তফাৎ ছিল না বলেই আমি ঠিক বলতে পারবো না কদিন সেই ছোট্ট ঘরটিতে ছিলাম। ক্ষুধা তৃষ্ণা আগের মতোই হয়। নিজের বাসায় যে ধরনের খাবার খাওয়া হতো সেই ধরনের খাবারই দেওয়া হয় এখানে। আমার সর্বক্ষণের সঙ্গী হলো সেই মেয়েটি, যে দেখতে অবিকল অ্যানার মতো, অথচ অ্যানা নয়। খুবই আশ্চর্যের কথা, মেয়েটির সঙ্গে আমার ভারী ঘনিষ্ঠতা হলো। মাঝে মাঝে আমার প্রচণ্ড ভ্রম হতো এ হয়তো সত্যিই অ্যানা। সে এমন অনেক কিছুই বলতে পারতো যা অ্যানা ছাড়া অন্য কারো বলা সম্ভব নয়। একদিন জিজ্ঞেস করলাম, তুমি এসব কি করে জানলে? মেয়েটি হেসে বলেছে, যে সমস্ত স্মৃতি অ্যানার মেমোরি সেলে আছে সে সমস্ত স্মৃতি আমার ভেতরেও তৈরি করা হয়েছে। অ্যানার অনেক কিছুই মনে নেই, কিন্তু আমার আছে। আমি এসব কিছুই মেলাতে পারছিলাম না। এ কেমন করে হয়? একদিন নখ দিয়ে আছড়ে দিলাম মেয়েটির গালে। সত্যি সত্যি রক্ত বেরোয় কিনা দেখতে। সত্যি রক্ত বেরিয়ে এলো। সে অবাক হয়ে বলল, এসব কি ছেলে মানুষই করো? দেখি তুমি সত্য মানুষ না অন্য কিছু। এর ভেতরে আমি অনেক কিছু শিখলাম, অনেক কিছুই বুঝতে পারিনি। অ্যানার আন্তরিক চেষ্টার ত্রুটি ছিল না, কিন্তু বিজ্ঞান এমনিতেই আমি কম বুঝি। চতুর্মাত্রিক সম্বন্ধে নিম্নলিখিত কথাবার্তা হলো। চতুর্মাত্রিক জীবরা কি কোনো খাদ্য গ্রহণ করে? না, করে না। এরা কেমন, অর্থাৎ ব্যাপারটা কি? এরা হচ্ছে ছড়িয়ে থাকা শক্তির মতো। যেমন মনে করো এক গ্লাস পানি, পানির প্রতিটি অণু একই রকম, কোনো হেরফের নেই। সমস্ত অণু মিলিতভাবে তৈরি করেছে পানি। এরাও সেরকম, কারোর কোনো আলাদা অস্তিত্ব নেই। সম্মিলিতভাবেই তাদের পরিচয়, তাদের জ্ঞান সম্মিলিত জ্ঞান। এদের জন্ম মৃত্যু আছে। শক্তি তো সবসময় অবিনশ্বর নয়, এরও বিনাশ আছে, তবে আমি ঠিক জানি না কি হয়। জ্ঞান বিজ্ঞানের চর্চা কীরকম হয়? কীরকম হয় বলতে পারবো না, তবে তারা দ্রুত সৃষ্টির মূল রহস্যের দিকে এগিয়ে চলেছে। একদিন অ্যানা বলল, আজ তোমাকে ত্রিমাত্রিক গ্রহে নিয়ে যাওয়া হবে। সেখানে আমি নিঃশ্বাস ফেলতে পারবো তো? নিশ্চয়ই। সেটি তোমার নিজের গ্রহ বলতে পারো। তোমার জন্মের প্রায় 2000 বছর পর পৃথিবীর মানুষের একটা ছোট্ট দল এখানে এসেছিল। তারপর আরও 3000 বছর পার হয়েছে। মানুষেরা চমৎকার বসতি স্থাপন করেছে সেখানে। ভারী সুন্দর জায়গা। আমার জন্মের 5000 বছর পরের মানুষদের কাছে আমি কি করে যাব? তুমি ভুলে যাচ্ছ যে তুমি চতুর্মাত্রিক জগতে আছো। এখানে 30,000 বছর আগেও যা, 30,000 বছর পরেও তা। তার মানে আমার বয়স কখনো বাড়বে না? নিশ্চয়ই বাড়বে। শরীরবৃত্তির নিয়মে তুমি বুড়ো হবে। কিন্তু ভবিষ্যতে যাওয়ার ব্যাপারটা কেমন? তুমি কি একটা সহজ সত্য জানো? কি সত্য? তুমি কি জানো যে কোনো যন্ত্রযানের গতি যদি আলোর গতির চেয়ে বেশি হয় তবে সেই যন্ত্রযানে করে ভবিষ্যতে পাড়ি দেওয়া যায়? শুনেছি কিছুটা। চতুর্মাত্রিক জগৎ একটা প্রচণ্ড গতির জগৎ। সে গতি আলোর গতির চেয়ে 4 গুণ বেশি। সেই গতি হচ্ছে ঘৃণায়মান গতি। তুমি নিজে চতুর্মাত্রিক জগতে আছো, কাজেই অবিশ্বাস্য গতিতে ঘুরছো, যে গতি অনায়াসে সময়কে অতিক্রম করে। কিন্তু আমি যতদূর জানি, কোনো বস্তুর গতি যখন আলোর গতির কাছাকাছি আসে তখন তার ভর অসীম হয়ে যায়। তা হয়? তাহলে তুমি বলতে চাও আমার ভর এখন অসীম? না, কারণ তুমি বস্তু নও, তুমি এখন শক্তি। আমি কিছুই বুঝতে পারছি না। তাতে বিশেষ কোনো ক্ষতিবৃদ্ধি নেই। তুমি তৈরি হয়ে থাকো, তোমাকে নিয়ে ত্রিমাত্রিক জগতে যাব এবং তারপরেই তোমার কাজ শেষ। ভিতরে ভিতরে আমি তীব্র কৌতূহলী হয়ে উঠছিলাম। কি করে কি হচ্ছে? আমাকে দিয়ে শেষ পর্যন্ত কি করা হবে? এত জানার জন্য আমি প্রায় উন্মাদ হয়ে উঠেছিলাম। আমার কেন যেন মনে হচ্ছিল এত উদ্যোগের আয়োজন নিশ্চয়ই কোনো একটি অশুভ শক্তির জন্য।
দাঁতের ডাক্তারের কাছে দাঁত তুলতে গেলে যেমন বুক কোপান আতঙ্ক নিয়ে বসে থাকতে হয়, বিভিন্ন গ্রহে যাবার জন্য আমি তেমনই আতঙ্ক নিয়ে প্রতীক্ষণ করতে লাগলাম। যদিও অন্য একটি গ্রহে যাবার কথা ভেবে আতঙ্কে আমার রক্ত জমে যাচ্ছিল, তবু যাত্রাটা কি করে হয় তা জানার জন্য প্রচণ্ড কৌতূহল অনুভব করছিলাম। কিন্তু সমস্ত ব্যাপারটা এত হঠাৎ করে হলো যে আমি ঠিক কী যে হচ্ছে তাই বুঝতে পারলাম না। দেখলাম চোখের সামনে থেকে আচমকা পরিচিত ঘরটি অদৃশ্য হয়েছে। চারদিকে চোখ ধাঁধানো হলুদ আলো, যার কথা আমি আগে অনেকবার বলেছি। মাথার ভিতরে তীক্ষ্ণ তীব্র যন্ত্রণা, যেন কেউ সূক্ষ্ম তলোয়ার দিয়ে সাই করে মাথাটি দুফাক করে ফেলেছে। ঘুরঘুর করে উঠল পেটের ভিতর, পা ও হাতের পাতাগুলি জ্বালা করতে লাগলো। আগেই বলেছি সমস্ত ব্যাপারটি খুব অল্প সময়ের ভিতরেই ঘটে গেল। সমস্ত অনুভূতি উল্টে পাল্টে যাবার আগেই দেখি চৌকোনা একটি ঘরে আমি দাঁড়িয়ে আছি, একা। মেয়েটি পাশে নেই। যেখানে আমি দাঁড়িয়ে আছি তার চারপাশে অদ্ভুত সব যন্ত্রপাতি, চকচকে ঘড়ির ডায়ালের মতো অজস্র ডায়াল। কোনোটির কাঁটা স্থির হয়ে আছে, বড় বড় লিভার জাতীয় কিছু যন্ত্র। গঠনভঙ্গি দেখে মনে হয় হাত দিয়ে চাপ দেবার জন্যই তৈরি। টাইপরাইটারের কিবোর্ডের মতো বোতামের রাশ, প্রতিটিতেই হালকা আলো জ্বলছে। মাথার ঠিক উপরে শাঁ শাঁ করে পাখা ঘুরছে। পাখাটির আকৃতিও অদ্ভুত, ফুলের কুঁড়ি ফুটে উঠছে। আবার বুঝে যাচ্ছে একই রকম মনে হয়, কোনো বাতাস আসছে না সেখান থেকে। পি পি করে একটা তীক্ষ্ণ আওয়াজ হচ্ছে কেবল। হঠাৎ পরিষ্কার শুনলাম, দয়া করে অল্প কিছু সময় অপেক্ষা করুন, বড় বড় নিঃশ্বাস ফেলুন। আলোর বেগে এসেছেন আপনি এখানে। আপনার শরীরের প্রতিটি অণু থেকে গামা রশ্মি 17 বিকিরণ হচ্ছে। আমরা এটি বন্ধ করছি। কিছুক্ষণের ভিতরেই আপনি আসবেন আমাদের মধ্যে। আপনি আমাদের সম্মানিত অতিথি। আমি চুপ করে কথাগুলো শুনলাম। যেভাবে বলা হলো সেভাবেই নিঃশ্বাস ফেলতে লাগলাম। আবার তাদের গলা শোনা গেল, আপনি দয়া করে আমাদের কতগুলি প্রশ্নের জবাব দিন। আমি বললাম, প্রশ্ন করুন, আমি জবাব দিচ্ছি। আপনার কি ঘুম পাচ্ছে? না। আপনার কি মাথা ধরেছে? কিছুক্ষণ আগে ধরেছিল, এখন নেই। বলুন তো, ঘরে কি রঙের আলো জ্বলছে? নীল। ভালো করে বলুন, সবুজ নয় তো? না, সবুজ নয়। হালকা নীল? না, ঘন নীল, আমাদের পৃথিবীর মেঘশূন্য আকাশের মতো। উত্তর শুনে প্রশ্নকর্তা একটু হকচকিয়ে গেলেন, কারণ পরবর্তী কিছুক্ষণ আর কোনো প্রশ্ন করলেন না। আমি অপেক্ষা করতে লাগলাম। প্রশ্নকর্তা এবার থেমে থেমে বললেন, আপনি কি জানেন আমাদের পূর্বপুরুষ একদিন পৃথিবী থেকে গ্রহে এসেছিলেন? আমি জানি। আপনি আমাদের একান্ত আপনজন। আপনি এখানে এসেছেন সেই উপলক্ষে আজ আমাদের জাতীয় ছুটির দিন। কি আশ্চর্য, আপনারা জানতেন আমি এসেছি? নিশ্চয়ই। আপনাদের এই গ্রহের নাম? টাইফা। আমি লক্ষ্য করলাম ঘরের নীল আলো কখন চলে গেছে, সবুজাভ আলোয় ঘর ভরে গেছে। আমি বললাম, শুনুন, আমি এবার সবুজ আলো দেখছি। বলার সঙ্গে সঙ্গে একটি অংশ নিঃশব্দে ফাঁকি হয়ে যেতে লাগলো। আমি দেখলাম অসংখ্য কৌতূহলী মানুষ অপেক্ষা করছে বাইরে, অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি সেই গ্রহ থেকে এসেছি যেখান থেকে তাদের পূর্বপুরুষ একদিন রওনা হয়েছিল। অজানা সেই গ্রহের জন্য সমস্ত ভালোবাসা এখন হাত বাড়িয়েছে আমার দিকে। যারা আমার চারপাশে দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকেই বেশ বয়স্ক। একটু অবাক হয়ে লক্ষ্য করলাম দীর্ঘ 5000 বছর একটি সম্পূর্ণ ভিন্ন গ্রহে কাটিয়ে মানুষের বিশেষ কোনো পরিবর্তন হয়নি। সাধারণ মানুষের চেয়ে শুধু একটু লম্বা, চেহারা একটু সবুজাভ, এই পরিবর্তনটাই চট করে চোখে পড়ে। চোখগুলি অবশ্য খুব উজ্জ্বল, মনে হয় অন্ধকারে বেড়ালের চোখের মতো আলো ছড়াবে। আমার নাম ক্রিকি বলেই তাদের একজন আমার ঘাড়ে হাত রাখলেন। অল্প হেসে বললেন, আপনি আমাদের কথা ঠিক বুঝতে পারছেন তো? আমি ভদ্রলোকের দিকে তাকালাম। লম্বাটে ধরনের মুখ, ঢেউ খেলানো লম্বা চুল, মুখ ভর্তি দাড়ি গোফে একটা জলজলে চেহারা। আমি বললাম, খুব ভালো বুঝতে পারছি। আপনারা কি এই ভাষাতেই কথা বলেন? না, আমরা আমাদের ভাষাতেই কথা বলছি। আমাদের সবার সঙ্গে অনুবাদক যন্ত্র আছে। আসুন, আমার নিজের ঘরে আসুন। আমার খুব ইচ্ছা করছিল বাইরে ঘুরে ঘুরে সব দেখি। এখানকার আকাশ কীরকম, গাছপালাই বা কেমন দেখতে। প্রথম দিকে আমার যে নিষ্পৃহ ভাব ছিল এখন আর সেটি নেই। আমি তীব্র উত্তেজনা অনুভব করছিলাম।
যাই দেখছি তাই আমাকে প্রবলভাবে আকর্ষণ করছে। আমাদের এই গবেষণাগারে 4টি ভাগ আছে। সবচেয়ে জটিল এবং সবচেয়ে জরুরি বিভাগ হচ্ছে সময় পরিভ্রমণ বিভাগ। জটিলতম কারিগরি বিদ্যা কাজে খাটানো হয়েছে। এখান থেকে সময়ের অনুকূলেও প্রতিকূলে যাত্রা করানো হয়। যেমন আপনি এলেন। তারপরই আছে অনধিত গণিত বিভাগ। দুরকম গণিত আছে, একটি হচ্ছে ব্যবহারিক, অন্যটি অনধিত, অর্থাৎ যে গণিত এখনও কোনো কাজে খাটানো যাচ্ছে না। আমাদের এখানকার গণিত বিভাগটি হচ্ছে অনধিনিত গণিত বিভাগ। তৃতীয় ও চতুর্থ ভাগটি কি? তৃতীয়টি হচ্ছে পদার্থবিদ্যা বিভাগ, চতুর্থটি হচ্ছে প্রতিপদার্থ 18 বিভাগ। এ দুটির কাজ হচ্ছে অনধিত গণিতকে ব্যবহারিক গণিতে পরিণত করা। আসুন আমি আপনাকে সব ঘুরিয়ে দেখাচ্ছি। আপনি ক্লান্ত নন তো? না না, আমি ঠিক আছি। আমার সব দেখে শুনে বেড়াতে খুব ভালো লাগছে। প্রথমে আপনাকে নিয়ে যাব গণিত বিভাগে। অবশ্য সেটি আপনার ভালো লাগবে না। গণিত বিভাগ দেখে আমি সত্যি হকচকিয়ে গেলাম। হাসপাতালের লম্বা ঘরের মতো সমস্ত জায়গায় লম্বা ঘর। রোগীদের যেমন সারি সারির বিছানা থাকে, তেমনই দুধারে বিছানা পাতা। তাদের মধ্যে অদ্ভুত স্বর বিকৃত শরীর শুয়ে আছে। সবারই বয়স 15 থেকে 20-র ভেতর। আমাদের দেখতে পেয়ে তারা নড়ে চড়ে বসল। আপনি যে কয়দিন এখানে থাকবেন সে কয়দিন আপনাকে গণিত বিভাগেই থাকতে হবে। গণিত বিভাগের প্রধান যিনি এই গবেষণাগারের মহাপরিচালক, তার তাই ইচ্ছে। আমি ক্রিকির কথায় কান না দিয়ে বললাম, এরা কারা? প্রশ্ন শুনে ক্রিকি যেন একটু অপ্রস্তুত হয়ে গেলেন। অবশ্য আমি তখন খুব অবাক হয়ে সারবন্দি পড়ে থাকা এইসব অসুস্থ ছেলেদের দিকে তাকিয়ে আছি। কারো হাত পা শুকিয়ে সুতার মতো হয়ে গিয়েছে, কারো চোখ নেই, কেউ ধনুকের মতো বেঁকে পড়েছে, কারো শরীরে আবার দগদগে ঘা। এরা কারা বললেন না? এরা গণিতবিদ। টাইফা গ্রহের গণিতের যে জয় জয়কার তা এদের জন্যেই। কথা শেষ না হতেই শুয়ে থাকা অন্ধ একটি ছেলে চেঁচিয়ে বলল, টাইফা গ্রহের উন্নত গণিতের মুখে আমি থুতু দেই। বলেই সে খু করে একদলা থুতু ফেলল। ক্রিকি বললেন, এই ছেলেটার নাম নিনাশ, মহাপ্রতিভাবান। এরা এমন পঙ্গু কেন? আমি কিছুই বুঝতে পারছি না। মায়ের পেটে থাকাকালীন এদের জীবনে অনেক কিছুই অদলবদল করা হয়েছে, যার ফলে মস্তিষ্কের একটি বিশেষ অংশের বিশ্লেষণী ক্ষমতা 1000 গুণ বেড়ে গেছে। কিন্তু ওরা ঠিক মানব শিশু হয়ে গড়ে ওঠেনি। সুতীব্র গামা রশ্মির রেডিয়েশনের ফলে যে সমস্ত জিন শরীরের অন্য অংশ নিয়ন্ত্রণ করত তা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলস্বরূপ এই বিকলাঙ্গতা। বিজ্ঞান সবসময় কিছু পরিমাণে নিষ্ঠুর। এরা কি জন্ম থেকেই অঙ্কবিদ? না, বিশিষ্ট অঙ্কবিদরা এদেশের বেশ কিছুদিন অঙ্ক শেখান। কিন্তু এ তো ভীষণ অন্যায়। না, অন্যায় নয়, শারীরিক অসুবিধে ছাড়া এদের তো অন্য কোনো অসুবিধে নেই। তাছাড়া এরা মহাসম্মানিত। বৃহত্তর স্বার্থের জন্য সবসময় কিছু ব্যক্তিগত ত্যাগের প্রয়োজন। এরকম কতজন আছে? আছে বেশ কিছু। কারো কারো কর্মক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে, কেউ কেউ এখনও শিখছে। কতদিন কর্মক্ষমতা থাকে? 5 থেকে 6 বছর। অত্যাধিক পরিশ্রমে এদের মস্তিষ্কের নিউরন নষ্ট হয়ে যায়। তাদের দিয়ে কি করা হয় তখন? সেটা নাইবা শুনলেন। কিন্তু আমি এদের সম্বন্ধে জানতে চাই। দয়া করে বলুন, বছরে কতজন এমন বিকলাঙ্গ শিশু আপনারা তৈরি করেন? সরকারি নিয়মে প্রতিটি মেয়েকে তার জীবদ্দশায় একবার প্রতিভাবান শিশু তৈরির জন্য গামা রশ্মি বিকিরণের সামনে এসে দাঁড়াতে হয়। তবে সবগুলি তো আর সফল হয় না। চলুন যাই, অন্য ঘরগুলো ঘুরে দেখি। আমার যেতে ইচ্ছা হচ্ছিল না। আমি দেখলাম হাতে একতারা কাগজ নিয়ে একজন হন্তদন্ত হয়ে দৌড়ে এলো অন্ধ ছেলেটির কাছে। ব্যস্ত হয়ে ডাকলো, নিনাশ, নিনাশ। বলুন। এই হিসাবটা একটু করো। নবম নৈরাশিক গতি ফলকে বৈদ্যুতিক আবেশ দ্বারা আয়নিত করা হয়েছে। পটেনশিয়ালের পার্থক্য 6.03 মাইক্রোভেন্ট। আউটপুটে কারেন্ট কত হবে? 12 এম্পিয়ার হবার কথা, কিন্তু হবে না। কেন হবে না? কারণ নবম নৈরাশিক একটি ভেক্টর সংখ্যা। কাজের গতির দিক নির্ভর। ভেক্টরের সঙ্গে স্কেলারের যোগ এভাবে করা যায় না। আমি অবাক হয়ে শুনছিলাম। ক্রিকিকে বললাম, আমি এই ছেলেটির সঙ্গে আলাপ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি নিনাশের পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, আমি তোমার বন্ধু, তোমার সঙ্গে আমি আলাপ করতে চাই। আমার কোনো বন্ধু নেই, চলে যাও এখান থেকে, নয়তো তোমার গায়ে থুতু দিব। আপনি চলে আসুন, এরা সবাই কিছু পরিমাণে অপ্রকৃতস্থ। আসুন আমরা পদার্থবিজ্ঞান বিভাগে যাই।
আমার আসলে বিশ্রাম প্রয়োজন, আমার মাথা ঘুরছে। ক্রিকি আমার হাত ধরে একটা ঘরে নিয়ে গেলেন, বললেন, আপনি বিশ্রাম করুন, আমি পরে এসে আপনাকে নিয়ে যাব। অবাক হয়ে দেখি অ্যানার মতো দেখতে মেয়েটি সেই ঘরে হাসি মুখে বসে আছে। তাকে দেখে কেমন যেন ভরসা হলো। সে বলল, এই জায়গায় কেমন লাগছে? ভালো। নাও খাবার খাও, এখানকার খাবার ভালো লাগবে খেতে। টেবিলে বিচিত্র ধরনের রকমারি খাবার ছিল, সমস্তই তরল, যেন বিভিন্ন বাটিতে বিভিন্ন ভিন্ন ভিন্ন রং গুলে রাখা হয়েছে। ঝাঁঝালো ধরনের টকটক লাগলো। যা দিয়েই তৈরি হোক না কেন খুবই সুস্বাদু খাবার। তুমি খুব শিগগিরই দেশে ফিরবে? কবে? তোমার হিসেবে 1 সপ্তাহের কম সময়ের মধ্যে। কিন্তু কি জন্য আমাকে এখানে আনা হয়েছে? আমাকে দিয়ে তোমরা কি করতে চাও? গণিত বিভাগের প্রধানের সঙ্গে তোমার দেখা হয়েছে? না, হয়নি। তিনি তোমাকে সব বুঝিয়ে বলবেন। গণিত বিভাগের প্রধানের সঙ্গে ঘণ্টাখানেকের মধ্যে আলাপ হলো। ক্রিকি আমাকে নিয়ে গেল তার কাছে। গোলাকার একটি ঘরের ঠিক মধ্যিখানে তিনি বসেছিলেন। ঘরে আর দ্বিতীয় কোনো আসবাব নেই। সে ঘরে একটা জিনিস আমার খুব চোখে লাগলো। মেঝে থেকে ছাদ পর্যন্ত সমস্তই গাঢ় সবুজ রঙে রাঙানো। এমনকি যে চেয়ারে হেলান দিয়ে বসে আছেন তার রঙও গাঢ় সবুজ। আমাকে দেখে ভদ্রলোক অত্যন্ত মোটা গলায় বলে উঠলেন, আমি গণিত বিভাগের প্রধান মিহি, আশা করি আপনি ভালো আছেন। আমি হকচকিয়ে গেলাম। অত্যন্ত তীব্র তীক্ষ্ণ চোখের চাহনি। আমার ভেতরটা যেন কেটে কেটে দেখে নিচ্ছে। শক্ত সমর্থ চেহারা, সমস্ত চোখে মুখে অবহেলা ও তাচ্ছিল্যের ভাব। ক্রিকি, তুমি চলে যাও, আর আপনি বসুন। কোথায় বসবো? মেঝেতে? হ্যাঁ, কোনো আপত্তি আছে? আপত্তি থাকলে আমার চেয়ারে বসুন। আমার বসবার তেমন প্রয়োজন নেই। আপনি কি বলবেন বলুন। আপনি কি জানেন কি জন্য আপনাকে এখানে আনা হয়েছে? না, জানি না। কোনো ধারণা? কোনো ধারণা নেই। বলছি, তার আগে আমার 2-1টা প্রশ্নের জবাব দিন তো। আপনি যে ভবিষ্যতে 5000 বছর পাড়ি দিয়েছেন সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? না, আমার কোনো ধারণা নেই। আপনি যে উপায়ে ভবিষ্যতে চলে এসেছেন সে উপায়ে অতীতেও চলে যেতে পারেন, নয় কি? আমি ঠিক জানি না। আমাকে নিয়ে কি করা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে না পারলেও খুব অসুবিধা নেই। আপনি নিশ্চয়ই জানেন মানুষের জ্ঞান খুব সীমাবদ্ধ। আমি কিছুই জানি না। স্কুলে আমি সমাজবিদ্যা পড়াতাম, বিজ্ঞান সম্পর্কে আমার একেবারে অজ্ঞ। আপনাকে বলছি, মন দিয়ে শুনুন। মানুষ কিছুই জানে না। তারা সময়কে অতিক্রম করতে পারে না। শূন্য অসীম এই দুয়ের প্রকৃত অর্থ জানে না। সৃষ্টির আদি রহস্যটা কি তাও জানে না। পদার্থের সঙ্গে শক্তির সম্পর্ক তার জানা, কিন্তু তার সঙ্গে সময়ের সম্পর্কটা অজানা। প্রতি পদার্থ কি তা সে জানে, কিন্তু প্রতি পদার্থের সময়ের ভূমিকা কি তা সে জানে না। অথচ জ্ঞানের সত্যিকার লক্ষ্য হচ্ছে এই সমস্ত রহস্য ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। এই সব রহস্য মানুষ কখনো ভেদ করতে পারবে না। তার ফলস্বরূপ একটি ক্ষুদ্র গণ্ডিতে ক্রমাগত ঘুরপাক খাওয়া। আপনি বুঝতে পারছেন? বুঝতে চেষ্টা করছি। একটা সামান্য জিনিস ভেবে দেখুন। NGK-123 গ্রহটিতে মানুষ কখনো যেতে পারবে না। আলোর গতিতেও যদি সে চায় তবু তার সময় লাগবে 1 লক্ষ বছর। সেখানে যাওয়া কি এতই জরুরি? নিশ্চয়ই জরুরি। অবিকল মানুষের মতো এক চুলো হেরফের নেই। এই জাতীয় প্রাণের বিকাশ হয়েছে সেখানে। অপূর্ব সে গ্রহ মানুষের সমস্ত কল্পনাকে অতিক্রম করেছে তার সৌন্দর্য ও ঐশ্বর্য। অথচ মানুষ কখনো তার নাগাল পাবে না। তবে কি? যদি মানুষকে বদলে দেওয়া যায়, যদি তাদের মুক্তি দেওয়া হয় ত্রিমাত্রিক বন্ধন থেকে, যদি তাদের নিয়ে আসা যায় চতুর্মাত্রিক জগতে, তবেই অনেক কিছু তাদের আয়ত্তে এসে যাবে। তার জন্য দরকার চতুর্মাত্রিক জগতের মহাজ্ঞানী শক্তিশালী জীবদের সাহায্য। মানুষ অবশ্য ত্রিমাত্রা থেকে চতুর্মাত্রায় রূপান্তরের আদি সমীকরণের প্রথম পর্যায় শুরু করেছে, এবং তা সম্ভব হয়েছে একটি মাত্র মানুষের জন্য। সে হচ্ছে ফিহা। ফিহা? হ্যাঁ, ফিহা। তার অসাধারণ মেধার তুলনা মেলা ভার, অথচ তিনি সঠিক পথে এগুচ্ছেন না। এই সমীকরণের 2টি সমাধান আছে। তিনি একটি বের করেছেন, অন্যটি বের করতে চেষ্টা করছেন না। কিন্তু এখানে আমার ভূমিকাটি কি? আমি কি করতে পারি? আপনি অনেক কিছুই করতে পারেন। চতুর্মাত্রিক জীবরা ফিহাকে চান। ফিহার অসামান্য মেধাকে তারা কাজে লাগাবেন। বেশ তো, আমাকে তারা যেভাবে এনেছেন ফিহাকেও সেভাবে নিয়ে এলেই তো হয়।
সেইভাবে নিয়ে আসা যাচ্ছে না বলেই তো আপনাকে আনা হয়েছে। সিরানরা পৃথিবীর মানুষদের ক্ষতিকর মহাজাগতিক রশ্মি 21 থেকে বাঁচানোর জন্য পৃথিবীর চারদিকে শক্তি বলয় 22 তৈরি করেছে। চতুর্মাত্রিক জীবরা শক্তি বলয় ভেদ করতে পারেন না, মানুষ যা অনায়াসেই পারে। সেই কারণেই ফিরহাকে আনা যাচ্ছে না। আমি সেখানে গিয়ে কি করব? ফিহাকে নিয়ে আসবেন, আপনি সম্ভব না হলে ফিহাকে হত্যা করবেন। আপনি এসব কি বলছেন? যান, বিশ্রাম করুন, গিয়ে এ নিয়ে পরে আলাপ হবে। যান যান, দাঁড়িয়ে থাকবেন না। আমি উদ্ভ্রান্তের মতো বেরিয়ে এলাম। এই মুহূর্তে আমার সেই মেয়েটিকে প্রয়োজন। সে হয়তো অনেক কিছু বুঝিয়ে বলবে আমাকে। গিয়ে দেখি মেয়েটি কাচের উপর ঘুমিয়ে রয়েছে। শ্রান্ত মানুষের যেমন ঘুমোয়, অবিকল তেমনই। এত নিখুঁত মানুষ যারা তৈরি করতে পারে তাদের আমার হঠাৎ দেখতে ইচ্ছে হলো। এরাই কি ঈশ্বর? সৃষ্টি এবং ধ্বংসের অমোঘ ক্ষমতা হাতে নিয়ে বসে আছে। প্রাচীন ধর্মগ্রন্থে মহাপুরুষদের কথা আছে, তারা ইচ্ছে মতো মৃতকে জীবন দিতেন, ভূত ভবিষ্যৎ বলতে পারতেন। কে জানে, হয়তো মহাক্ষমতার অধিকারী চতুর্মাত্রিক জীবদের দ্বারাই এসব হয়েছে। নকল মানুষ তৈরি করে তাদের দিয়ে ভেলকি দেখিয়েছে। অ্যানার মতো মানুষ যারা নিখুঁতভাবে তৈরি করে তাদের কাছে কিছুই অসম্ভব নয়। অ্যানাকে ঘুমন্ত রেখেই বেরিয়ে এলাম। উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ালাম কিছু সময়। হাঁটতে হাঁটতে একসময় মনে হলো পথ হারিয়েছি। আমার নিজের ঘরটিতে ফিরে যাব, তার পথ পাচ্ছি না। কাউকে জিজ্ঞেস করে নিয়ে ভেবে একটা বদ্ধ দরজায় টোকা দিলাম। খুব অল্প বয়স্ক এক ভদ্রলোক বেরিয়ে এলেন। আমাকে দেখে উচ্ছ্বসিত। আসুন আসুন, আপনার কাছে যাব বলে তৈরি হচ্ছিলাম, সত্যি বলছি। কি করেন আপনি? আমি একজন ডাক্তার। এখানে ডাক্তারও আছে নাকি? নিশ্চয়ই, মস্ত বড় টিম আমাদের। আমি একজন স্নায়ু বিশেষজ্ঞ। আমরা সবাই মিলে একটা ছোট গবেষণাগার চালাই। খুব অল্প বয়স তো আপনার। না না, যত অল্প ভাবছেন তত অল্প নয়। দীর্ঘদিনের অভিজ্ঞতা ছাড়া কি বিশেষজ্ঞ হওয়া যায়? বলেই ভদ্রলোক হো হো করে হাসতে লাগলেন, যেন খুব একটা মজার কথা। জানেন, আমার যখন 5 বছর বয়স তখন থেকে আমি এখানে একটা দিনের জন্য এর বাইরে যেতে পারিনি। সেই বয়স থেকে স্নায়ু নিয়ে কারবার আমার। বাজে ব্যাপার। তার মানে এই দীর্ঘ সময় একবারও আপনি বাবা মার কাছে যাননি? না, এমনকি আমার নিজের গ্রহটি সত্যি দেখতে কেমন তাও জানি না। তবে শুনেছি সেটি নাকি অপূর্ব, বিশেষ করে রাতের বেলা। অপূর্ব সব রং তৈরি হয় বলে শুনেছি। তাছাড়া দিন রাত্রি সবসময় নাকি হু হু করে বাতাস বইছে। আর সেখানকার ঘরবাড়ি এমনভাবে তৈরি যে একটু বাতাস পেলেই অপূর্ব বাজনার মতো আওয়াজ হয়। আপনি কি কখনো যেতে পারবেন না সেখানে? কি করে যাব? আমাদের এই সম্পূর্ণ গবেষণাগারটি একটি চতুর্মাত্রিক দেয়াল দিয়ে ঘেরা। তার মানে একটা ডিম কল্পনা করুন। কুসুমটি যেন আমাদের গবেষণাগার, একটি ত্রিমাত্রিক জগৎ। ডিমের সাদা অংশটি হলো চতুর্মাত্রিক জগৎ এবং শক্তি খোলটি হচ্ছে আমাদের প্রিয় গ্রহ টাইফা। এরকম করা হলো কেন? চতুর্মাত্রিক জীবদের খেয়াল। তবে আপনাকে একটা ব্যাপার বলে শুনুন, ওইসব মহাপুরুষ জীবদের একটা মাত্র উদ্দেশ্য, সমস্ত ত্রিমাত্রিক জগৎ বিলুপ্ত করা। তার প্রথম পদক্ষেপ হিসাবে এই গবেষণাগার। বুঝতে পারছেন? না, না পারলেই ভালো। আপনি কি সব সমর্থন করেন না? না। কেন করব? আমি বাইরের জ্ঞান বিজ্ঞানের খবর কিছু কিছু রাখি। আমি জানি ফিহা ত্রিমাত্রিক সময় সমীকরণের কাছে হাত দিয়েছেন। অসম্ভব মেধা তার। সমীকরণের সমাধান হওয়া মাত্র চতুর্মাত্রিক জগতের রহস্য ভেদ হয়ে যাবে মানুষের কাছে, বুঝলেন? আর এতেই মাথা ঘুরে গেছে সবার, ব্যস্ত হয়ে উঠেছে তারা ফিহাকে নিয়ে আসবার জন্যে। কিন্তু কলা, কাঁচকলা, ফিহাকে আনতে গিয়ে কাঁচকলাটি খাও। আমি লক্ষ্য করলাম ডাক্তার ভদ্রলোক ভীষণ উত্তেজিত হয়ে পড়েছেন। হাত নাড়তে নাড়তে বললেন, মানুষেরা পৃথিবীর চারদিকে শক্তি বলয় তৈরি করেছে, কিন্তু চতুর্মাত্রিক জীবদেরও সাধ্য নেই সেই বলয় ভেদ করে। আমি পথ হারিয়ে ফেলেছি। দয়া করে আমায় আমার ঘরটি দেখিয়ে দেবেন, আমার কিছুই ভালো লাগছে না। তিনি পথ দেখিয়ে নিয়ে চললেন। অবসানভাবে হাঁটছি। কি হতে যাচ্ছে কে জানে। আবছা আলোয় রহস্যময় লম্বা করিডোর, দুই পাশের প্রকাণ্ড সব কামরা, বিচিত্র সব যন্ত্রপাতিতে ঠাসা। অথচ এদের কোনো কিছুর সঙ্গে আমার কোনো যোগ নেই। আমি আমার জায়গায় ফিরে যেতে চাই, যেখানে আমার স্ত্রী আছে, আমার দুটি অবোধ শিশু আছে, দুঃখ কষ্টের সঙ্গে সঙ্গে অবোধ ভালোবাসা আছে। পরবর্তী 2 দিন অনুমানে বলছি, সেখানে আসলে পৃথিবীর মতো দিনরাত্রি নেই।
আমার ওপর বিচিত্র পরীক্ষা নিরীক্ষা হলো। এক একবার এক একটি ঘরে ঢুকি, বিকট সব যন্ত্রপাতি আমার চারপাশে বসানো হয়। তারপর ক্লান্তিকর প্রতীক্ষ। একটি পরীক্ষা শেষ না হতেই অন্যটি শুরু। বিশ্রাম নেই, নিঃশ্বাস ফেলার অবসরটুকু নেই। আমি কাউকে কিছু জিজ্ঞেস করি না। কি হবে প্রশ্ন করে নিজেকে ছেড়ে দিয়েছি ভাগ্যের হাতে। ক্লান্তিতে যখন মরমর হয়েছি তখন বলা হলো পরীক্ষা শেষ হয়েছে, এখন 24 ঘন্টা পূর্ণ বিশ্রাম। তারপর আমাকে পাঠানো হবে পৃথিবীতে। সমস্ত দিন ঘুমালাম। ঘুম ভাঙল দরজায় মৃদু টোকার শব্দ শুনে। গণিত বিভাগের একটি ছেলে আপনার সঙ্গে দেখা করতে চায়, কিছু বলবে, খুব জরুরি। রোগামতো লোকটি খুব নিচু গলায় বলল কথাগুলো। কে সে? নিনাশ, আপনি আসুন আমার সঙ্গে। আমি নীরবে তাকে অনুসরণ করলাম। আমার মনে হলো কিছু একটা হয়েছে। থমথমে ধর্মছে চারদিকে। অ্যানার মতো মেয়েটিও নেই কোথাও। সবাই যেন অপেক্ষা করছিল আমার জন্য। আমি যেতেই উৎসুক হয়ে নড়ে চড়ে বসলো সবাই। তুমি আমার সঙ্গে আলাপ করতে চেয়েছিলে? হ্যাঁ, আপনি জানেন কি টাইফা গ্রহ অদৃশ্য হয়েছে? আমি কিছুই জানি না। তাহলে আমার কাছ থেকে জানুন। অল্প কিছুক্ষণ হলো সমস্ত গ্রহটি চতুর্মাত্রিক গ্রহে পরিণত করা হয়েছে। কেমন করে জানলাম? ত্রিমাত্রিক গ্রহকে চতুর্মাত্রিক গ্রহে পরিণত করার নির্দিষ্ট হিসাব আমরা করেছি। আমরা সব জানি। শুধু যে টাইফা গ্রহে অদৃশ্য হয়েছে তাই নয়, একটা বৃত্তাকার স্থান ক্রমশই চতুর্মাত্রিক জগতে প্রবেশ করছে এবং আপনার পৃথিবী সেই বৃত্তের ভিতরে, বুঝলেন? আমার তাহলে আর প্রয়োজন নেই। এই মুহূর্তে আপনাকেই তাদের প্রয়োজন। পৃথিবীর বিজ্ঞানীরা নিশ্চয়ই চুপ করে বসে নেই। নিশ্চয়ই তারা এই বিপদ থেকে উদ্ধার পেতে চেষ্টা করবে। ফিহার মতো বিজ্ঞানী যেখানে আছেন আমি খুব ভালো করে জানি মহাজ্ঞানী ফিহা একটা বুদ্ধি বের করবেনি। যাক, ওসব ছেড়ে দিন। আপনাকে কি জন্য পাঠানো হবে জানেন? না, আপনাকে পাঠানো হবে যেন ফিহা পৃথিবী রক্ষার কোনো পরিকল্পনা করতে না পারে। তাই দেখতে ফিহার যাবতীয় কাগজপত্র আপনাকে নষ্ট করে ফেলতে হবে। এমনকি প্রয়োজন হলে আপনাকে বলবে ফিহাকে হত্যা করতে। কিন্তু শুনুন, তা করবেন না। বুঝতে পারলেন? টাইফা গ্রহ চলে গেছে, পৃথিবী যেন না যায়। ঘর থেকে বেরিয়েই দেখি অ্যানা হাসি মুখে তাকিয়ে আছে। আমাকে বলল, সুসংবাদ, অল্প কিছুক্ষণের মধ্যেই তুমি পৃথিবীতে যাবে। তোমাকে কি করতে হবে তা মিহি বুঝিয়ে বলবেন। অ্যানা, চতুর্মাত্রিক জীবরা যখন তোমার মতো মানুষ তৈরি করতে পারে তখন ওদের পাঠালেই পারত। পৃথিবীতে ওরাই করতে পারত যা করার। তাদের তৈরি মানুষ শক্তি বলয় ভেদ করতে পারে না। কিন্তু অ্যানা, তোমরা আমাকে যা করতে বলবে তা আমি করব না। নিনাশ কিছু বলেছে তোমাকে? না, ঠিক সেই জন্য নয়। আমার মন বলছে আমি যা করব তা অন্যায়। বাজে কথা রাখো, তুমি করবেই। আমি করবই। যদি না করি? না করলে ফিরে যেতে পারবে না তোমার স্ত্রী পুত্রের কাছে। খুব সহজ সত্য। তুমি কি তোমার ছেলেমেয়ের কাছে ফিরে যেতে চাও না? চাই। তাছাড়া আরেকটা দিক ভেবে দেখো, তোমার তো কিছু হচ্ছে না। তুমি তোমার কাজ শেষ করে পৃথিবীতে নিজের ছেলেমেয়ের কাছে ফিরে যাবে। তারও 5000 বছর পর পৃথিবীর পরিবর্তন হবে, তার আগে নয়। এই সমীহির কাছে যাই, তিনি তোমাকে সব বুঝিয়ে দিবেন। ও কি, তুমি কাঁদছো নাকি? না, আমি ঠিক আছি। বইটি অর্ধসমাপ্ত। এরপর আর কিছু নেই। উত্তেজনায় মাথুর হাঁপাতে লাগলেন। সেই মেয়েটি কোথায় যে তাকে এই বইটি দিয়ে গেছে? তার সঙ্গে এই মুহূর্তে কথা বলা প্রয়োজন। মাথুর ঘরের বাতি নিভিয়েই বেরিয়ে এলেন। বাইরে ভোরের আলো ফুটেছে। ঘুমন্ত শিরানপল্লীর ভেতর দিয়ে চলে গিয়েছে নির্জন পথ। মাথুরের অল্প শীত করছিল। মেয়েটি কোথায় আছে তা তিনি জানেন। দরজায় টোকা দিতেই লি বলল, কে? আমি, মাথুর। বইটির শেষ অংশ কোথায়? শেষ অংশ আমি পাইনি। আমি তন্ন তন্ন করে খুঁজেছি। লোকটি তার অভিজ্ঞতার কথা লিখে যেতে পেরেছে। তার মানেই হলো সে ফিরে এসেছে নিজের জায়গায়। অর্থাৎ তার উপর যে দায়িত্ব ছিল তা সে পালন করেছে। সহজ কথায়, ফিহাকে পৃথিবী রক্ষায় কোনো পরিকল্পনা করতে দেয়নি। ফিহাকে আমাদের বড্ড প্রয়োজন। নিকি ঘরে ঢুকে থমকে গেল। সারা গায়ে চাদর জড়িয়ে ফিহা শুয়ে আছেন। 9টার মতো বাজে। এ সময় তিনি সাধারণত আঁক কষেন, নয়তো দুলে দুলে বাচ্চাদের মতো বই পড়েন। আপনার কি শরীর খারাপ হয়েছে? শরীর নয়,
মাথা খারাপ হয়ে গেছে। কাল সারা রাত আমি ভূত দেখেছি। ভূত? ভূত, জলজ্যান্ত ভূত। মানুষের গলায় কথা বলে, বাতি জ্বললেই চলে যায়, আবার ঘর অন্ধকার করলে ফিরে আসে। অদ্ভুত ব্যাপার। সকালবেলা শুয়ে শুয়ে তাই ভাবছি। রাত দিন অঙ্ক নিয়ে আছেন, মাথাকে তো আর বিশ্রাম দিচ্ছেন না, সেই জন্য এসব হচ্ছে। ভালো করে খাওয়া দাওয়া করুন। একজন ডাক্তার আনবো? না না, ডাক্তার ফাক্তার লাগবে না। আর বিশ্রামের কথা বলছো, সময় তো খুব অল্প। যা করতে হয় এর ভেতরেই করতে হবে। নিকি দেখল ফিহা খুব সহজভাবে কথা বলছেন। সাধারণত দুটি কথার পরেই তিনি রেগে যান, গালিগালাজ করতে থাকেন। রাগ খুব বেশি চড়ে গেলে হাতের কাছে যা কাগজটা পান তা কুচি কুচি করে ফেলেন। রাগ তখন একটু পরে। নিকি ভাবল রাতে নিশ্চয়ই এমন কিছু হয়েছে যার জন্য আজ ফিহার গলায় এরকম নরম সুর। নিকি চেয়ারে বসতে বসতে বলল, কি হয়েছিল ফিহা? ভূতটা কি আপনাকে ভয় দেখিয়েছিল? না, ভয় দেখায়নি, বরং খুব সম্মান করে কথা বলেছে। বলেছে এই যে চারদিকে রব উঠেছে, মহাসংকট মহাসংকট, এসব কিছু নয়। শুধুমাত্র পৃথিবীর ডাইমেনশন বদলে যাবে, আর নতুন ডাইমেনশনে জ্ঞান বিজ্ঞানের সুবর্ণ সুযোগ, এবং সেখানে নাকি আমার মতো বিজ্ঞানীর মহাসুযোগ সুবিধা। কাজে আমি যেন এমন কিছু না করি যাতে এই মহাসংকট কেটে যায়, এই সব। আপনি তার কথা শুনে কি করলেন? প্রথমে কাচের গ্লাসটা ছুঁড়ে মেরেছি তার দিকে, তারপর ছুঁড়ে মেরেছি অ্যাস্ট্রেটা। এতেও যখন কিছু হলো না তখন বাতি জ্বালিয়ে দিয়েছি। সত্যি কি কেউ এসেছিল? আরে না, আসবে আবার কি। ত্রিমাত্রিক জগৎকে চতুর্মাত্রিক জগতে পরিণত করবার জন্যে আমি একসময় কতগুলি ইকুয়েশন সমাধান করেছিলাম, জানো বোধ হয়। গত কয়েকদিন ধরেই কেন জানি বারবার সে কথা মনে হচ্ছে, তাই থেকে এসব দেখছি। মাথা গরম হলে যা হয়, বাদ দাও ওসব। তুমি কি চা দেবে? এক কাপ আনছি, এক্ষুনি নিয়ে আসছি। রাত্রি জাগরণের ফলে ফিহা সত্যি সত্যিই কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। আগে ভেবে রেখেছিলেন আজ সমস্ত দিন কাজ করবেন এবং সমস্ত দিন কোনো খাবার খাবেন না। ফিহা সবসময় দেখেছেন যখন তার পেটে এক কণা খাবার থাকে তখন ক্ষুধায় সমস্ত শরীর অবসান হয়ে আসে, তখন তার চিন্তা শক্তি অসম্ভব রকম বেড়ে যায়। বিস্ময়কর যে কয়টি আবিষ্কার তিনি করেছেন তা ক্ষুধার্ত অবস্থাতেই করেছেন। আজ অবশ্য কিছু করা গেল না। পরিকল্পনা অনুযায়ী নিকি সকালের খাবার দিয়ে যায়নি। গতরাতে যদি এই জাতীয় অভূতিভৌতিক ব্যাপারগুলি না ঘটতো তাহলে এতক্ষণে কাজে লেগে পড়তেন। এই নিন চা, আমি সঙ্গে কিছু বিস্কিটও নিয়ে এসেছি। খুব ভালো করেছো। ফিহা, আপনাকে একটা কথা বলতে চাই। বলো। বলুন, আপনি হাসবেন না? হাসির কথা হলেও হাসবো না। হাসির কথা নয়, আমার মনে কদিন ধরে একটা ভাবনা হচ্ছে, আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না। বলেই ফেলো। কোনো প্রেমের ব্যাপার নাকি? না না, কি যে বলেন। আমার মনে হয় আমরা যদি পৃথিবীটাকে সরিয়ে দিতে পারি তার কক্ষপথ থেকে, তাহলে বিপদ থেকে বেঁচে যেতে পারি, নয় কি? কেন, পৃথিবীটাকে কি সরানো যায় না? নিশ্চয়ই যায়। তুমি যখন মঙ্গল গ্রহটা পরম পারমাণবিক বিস্ফোরণের সাহায্যে ঘুরিয়ে দাও তাহলেই সৌরমণ্ডলে মধ্যাকর্ষণজনিত সমতা ব্যাহত হবে এবং পৃথিবী ছিটকে সরে যাবে। তাহলেই তো হয়। পৃথিবীকে নিরাপদ জায়গায় এই করে সরিয়ে নিলেই হয়। কিন্তু একটা গ্রহ উড়িয়ে দিলে যে প্রচণ্ড বিস্ফোরণ হবে তাতে পৃথিবীর প্রতিটি প্রাণী পুরে অঙ্গার হয়ে যাবে, আর পৃথিবীকে অল্প একটু সরালেই তো জীবনধারণ একেবারেই অসম্ভব হয়ে উঠবে। ধরো পৃথিবী যদি সূর্যের একটু কাছে এগিয়ে আসে তাহলে এই উত্তাপে সুমেরু কুমেরুর যাবতীয় বরফ গলে মহাপ্লাবন, আর সূর্য থেকে একটু দূরে সরে গেলে শীতে আমাদের শরীরের প্রোটোপ্লাজম পর্যন্ত জমে যাবে, বুঝলে? নিকির চেহারা দেখে মনে হলো সে ভীষণ হতাশ হয়েছে। ফিহা চুপচাপ চায়ে চুমুক দিতে লাগলেন। অনিদ্রাজনিত ক্লান্তি এখন আর তার নেই। নিকির সঙ্গে কথা বলতে বলতে তিনি নিজেও একটু উৎসাহিত হয়ে পড়েছেন। নিকির দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, আমি অবাক হয়ে লক্ষ্য করছি প্রতিটি মেয়ে পৃথিবী রক্ষার জন্য এক একটি পরিকল্পনা বের করে ফেলছে। ট্রেনে আসবার পথে একটি মেয়ের সঙ্গে দেখা, সেও নাকি কি বই পেয়েছে কুড়িয়ে, 5,000 বছরের পুরানো বই। তাতেও নাকি পৃথিবী কি করে রক্ষা করা যায় তা লেখা আছে। নিকি চুপ করে রইল। বেচারি বেশ লজ্জা পেয়েছে, লাল হয়ে উঠেছে চোখ মুখ। নিকি, তুমি কি আমার কথা লজ্জা পেয়েছ? না, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। আমার খুব আনন্দ হচ্ছে যে তোমরা সবাই কিছু না কিছু ভাবছ। আমার ভেতর কোনো রকম ভাবালুত নেই, তবু তোমাদের এসব কাণ্ড কারখানা দেখে মনে হয় যে পৃথিবীর জন্য সবার এত ভালোবাসা তা নষ্ট হয় কি করে। আপনি কিছু ভাবছেন ফিহা? নিশ্চয়ই নিশ্চয়ই,
ঠান্ডা মাথায় ভাববার জন্যই তো এমন নির্জন জায়গায় এসেছি। আমি প্রাণপণে বের করতে চেষ্টা করছি কী জন্যে এমন হচ্ছে, সেই বিশেষ কারণটি কি হতে পারে যার জন্যে একটি নির্দিষ্ট জায়গায় সমস্ত গ্রহ নক্ষত্র লাপাত্তা হয়ে যাচ্ছে, অথচ সেই নির্দিষ্ট জায়গার বাইরে কিছুই হচ্ছে না। যে মুহূর্তের কারণ জানা যাবে সেই মুহূর্তে পৃথিবী রক্ষার উপায় একটা কিছু হবেই। আমার বয়স হয়েছে, আগের মতো খাটতেও পারি না, তবু মাথার ধার একটুও ভোঁতা হয়নি। তুমি বিশ্বাস করো আমাকে। আবেগে নিকির চোখে পানি এলো। ফিহার চোখে পড়লে তিনি রেগে যাবেন, তাই সে চট করে উঠে দাঁড়িয়ে বলল, একটু আসছি। ফিহা ঘরময় পায়াচারি করতে লাগলেন। হাতে সিগারেট জ্বলছে, হেঁটে বেড়াচ্ছেন ঘরের ভেতর। মনে মনে বলছেন কিছু একটা করা প্রয়োজন, কিন্তু কি করে সেই কিছু একটা হবে তাই তো ভেবে পাচ্ছি না। অন্ধকারে হাতড়ানোর কোনো মানে হয় না। ফিহা গলা উঁচিয়ে ডাকলেন, নিকি। আমি মাথুরের সঙ্গে একটু আলাপ করি, কি বলো? ওই মেয়েটা কি কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে তা জানতে ইচ্ছে হচ্ছে। নিশ্চয়ই, আমি এক্ষুনি যোগাযোগ করে দিচ্ছি। মাথুরের চিন্তাশক্তি প্রায় লোপ পেয়েছে। লির নিয়ে আসা বইটির শেষ অংশ নেই, এতেই ক্ষিপ্ত হয়েছিলেন। এদিকে ফিহার কোনো খোঁজ নেই। সিরানপল্লীর বিজ্ঞানীরা তাকে বয়কট করেছেন। কাজকর্ম চালাচ্ছে শ্রুরা সবাইকে বলে বেড়াচ্ছে। মাথুরের মাথা খারাপ হয়ে গেছে, সমস্তই মাথুরের কানে আসে। মহাকাশ প্রযুক্তিবিদ্যা গবেষণাগারের তিনি মহাপরিচালক, অথচ তার হাতে কিছুমাত্র ক্ষমতাও নেই। মাথুর সময় কাটান শুয়ে শুয়ে। নিজের ঘর ছেড়ে বাইরে যাবার কথা মনেও হয় না। তার 10 থেকে 15টি খবরের কাগজ খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। কাজ বলতে এই, রাতের বেলা নির্দিষ্ট সময়ের আগেই ঘুমোতে যান, ঘুম হয় না, বিছানায় ছটফট করেন। সেদিনও খবরের কাগজ দেখছিলেন। সরকারি নির্দেশ থাকার জন্যই কোথাও মহাবিপদের কোনো উল্লেখ মাত্র নেই, অথচ সমস্ত খবরের মূল কথাটি হচ্ছে বিপদ এগিয়ে আসছে পায়ে পায়ে। পাতায় পাতায় লেখা শহরে আইন শৃঙ্খলা নেই, খাদ্য সরবরাহ বিঘ্নিত, যানবাহন চলাচল বন্ধ, কলকারখানার কর্মীরা কাজ ছেড়ে বিনা নোটিশে বাড়ি চলে যাচ্ছে, 6 জন তরুণী আতঙ্ক সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বসেছে। পড়তে পড়তে মাথুরের মনে হলো তিনি নিজেও কি আত্মহত্যা করে বসবেন কোনো দিন। যোগাযোগের স্বচ্ছ পর্দায় নীলাভ হয়ে উঠল। মাথুর চমকে তাকালেন সেদিকে। এই সময় তার সঙ্গে কি কথা বলতে চায়? মাথুর, আমি ফিহা বলছি, কেমন আছো তোমরা? মাথুর উত্তেজনায় লাফিয়ে উঠলেন। পাওয়া গেছে, ফিহাকে পাওয়া গেছে। মাথুর, লি বলে সেই পাগলা মেয়েটি এসেছিল? জি, এসেছিল। সে কি এখনো আছে তোমার কাছে? না, সে চলে গেছে। ফিহা, আপনার সঙ্গে আমার খুব জরুরি কথা ছিল। কি কথা? আমি এখন একটু ব্যস্ত। শত ব্যস্ত থাকলেও আপনাকে শুনতে হবে। আপনি কি ইদানিং কোনো আজগুবি ব্যাপার দেখছেন? কেউ এসে আপনাকে ভয়টয় দেখাচ্ছে? তুমি জানলে কি করে? নিকি কি এর মধ্যে তোমাকে এসবও জানিয়ে বসে আছে? না না, নিকি নয়, একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। আপনাকে সব বোঝানো যাবে না, তাছাড়া সময়ও খুব কম। বেশ, তাহলে জরুরি কথাটাই সেরে ফেলো। আপনি ত্রিমাত্রিক সময় সমীকরণের সমাধান করেছিলেন? করেছিলাম, তা তো তোমার মনে থাকা উচিত। মনে আছে ফিহা, কিন্তু আপনার সমীকরণের 2টি সমাধান ছিল। 2টি নয়, 1টি। অন্যটিতে ইমাজিনারি টার্ম ব্যবহার হয়েছিল, কাজেই সেটি বাদ দিতে হবে, কারণ এখানে সমাধানটির উত্তরও ইমাজিনারি টার্মে এসেছিল। ফিহা, আমাদের দ্বিতীয় সমাধানটি দরকার। কেন? দ্বিতীয় সমাধানটি সঠিক সমাধান। মাথুর, একটা কথা বলছি, রাগ করো না। বলুন। তোমার মাথায় দোষ হয়েছে, বুঝতে পারছি। এই পরিস্থিতিতে মাথা ঠিক রাখা খুব মুশকিল। আমার মাথা খুব ঠিক আছে। আমি আপনার পায়ে পড়ি, আমার কথা শুনুন। বেশ, বলো। দ্বিতীয় সমাধানটি যদি আমরা সঠিক বলে ধরে নেই, তাহলে আমরা নিজের একটি চতুর্মাত্রিক জগৎ তৈরি করতে পারি। হ্যাঁ, তা করা যেতে পারে, কিন্তু সমাধানটি তো ভুল। সমাধানটি ভুল নয়, আমার কাছে তার প্রমাণ আছে। আচ্ছা ফিহা, ধরুন একদল বিজ্ঞানী একটি নির্দিষ্ট পথের সমস্ত গ্রহ নক্ষত্রকে চতুর্থ মাত্রায় পরিবর্তিত করেছেন। এখন তাদের আমরা আটকাতে পারি যদি সেই পথে আগেই আমরা একটি চতুর্মাত্রিক জগৎ তৈরি করে রাখি। মাথুর, তোমার কথায় আমি যেন কিসের ইঙ্গিত পাচ্ছি। মাথুর, এসব কি বলছো? আমি ঠিক কথাই বলছি ফিহা। আপনি কি সমাধানটি নিজে একটু পরীক্ষা করবেন? আমি করছি, আমি এক্ষুনি করছি। আর তুমি নিজেও করে দেখো, শ্রুরাকে বলো করে দেখতে। সমাধানটি লিখে নাও। ফিহা একটির পর একটি সংখ্যা বলে যেতে লাগলেন।
মাথুর এক মনে লিখে চললেন। দুজনের চোখ মুখ জল জল করছে। সন্ধ্যা হয়নি তখনও। শেষ বিকেলে লালচে আলো গাছের পাতায় চিকচিক করছে। ফিহা বারান্দায় চেয়ার পেতে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। বিকাল হলেই তার মনে এক ধরনের বিষণ্ণ অনুভূতি হয়। নিকি চায়ের পেয়ালা হাতে বাইরে এসে দেখে ফিহা ভ্রু কুঁচকে দূরের গাছপালার দিকে তাকিয়ে আছেন। বাতাসে তার রূপালি চুল তীর তীর করে উঠছে। নিকি কোমল কণ্ঠে ডাকল, ফিহা। ফিহা চমকে উঠে ফিরে তাকালেন। নিচু গলায় প্রায় ফিসফিস করে বললেন, নিকি, আমার মনে হয় জ্ঞান বিজ্ঞানের সাধনা অর্থহীন। নিকি কিছু বলল না। চায়ের পেয়ালা নামিয়ে রেখে পাশেই দাঁড়িয়ে রইল। জ্ঞান বিজ্ঞান তো মানুষের জন্যে। আরেকটি মানুষ কতদিন বাঁচে? তার মৃত্যুর সাথে সাথেই জ্ঞান বিজ্ঞানের সঙ্গে তার সব সম্পর্কের ইতি, ঠিক নয় কি? না, ঠিক নয়। দেখুন ফিহা, আপনার সাথে তর্ক করা আমার সাজে না, কিন্তু নবম গণিত সম্মেলনে আপনি একটি ভাষণ দিয়েছিলেন। কি বলেছিলাম আমার মনে নেই। বলেছিলেন মানবজাতি জন্ম মুহূর্তে একটা অত্যন্ত জটিল অঙ্ক কষতে শুরু করেছে। এক এক যুগে এক এক দল মানুষ এসেছে, আর সেই জটিল অঙ্কের এক একটি ধাপ কষা হয়েছে। অজানা নতুন নতুন জ্ঞান মানুষের ধারণায় এসেছে। বেশ, আপনি বলেছিলেন একদিন সে অঙ্কটির সমাধান বের হবে, তখন সব রহস্যই এসে যাবে মানুষের আওতায়। বের হয়ে আসবে মূল রহস্য কি। মানুষের ছুটি হচ্ছে সেই দিন। এসব বড় বড় কথা অর্থহীন নাকি? আপনি কি অসুস্থ বোধ করছেন ফিহা? না নিকি, আজ আমার মতো সুস্থ আর কেউ নেই। পৃথিবী রক্ষার উপায় বের হয়েছে নাকি? পৃথিবী এবারেও বেঁচে গেল। ফিহা বসে বসে সন্ধ্যা মেলানো দেখলেন, চাঁদ উঠে আসতে দেখলেন। তার মনে হলো এত ঘনিষ্ঠভাবে প্রকৃতিকে তিনি কখনো দেখেননি। তার কেমন যেন বেদনাবোধ হতে লাগলো। যাবতীয় প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনে সুপ্ত বেদনাবোধ জাগিয়ে তোলে কেন কে জানে। একসময় নিকি ভেতর থেকে ডাকল, ফিহা ভেতরে এসে পড়ুন, ভারী ঠান্ডা পড়েছে। ফিহা নিঃশব্দে উঠে এলেন। চাবি ঘুরিয়ে নিজের ঘরের দরজা খুলে বিরক্ত গলায় বললেন, আবার আবার এসেছো তুমি? ভৌতিক ছায়ামূর্তি অন্ধকারে দৃশ্যান হয়ে উঠেছে। তার হাতে অদ্ভুত একটি সুচালো যন্ত্র। সে হতাশাগ্রস্ত কণ্ঠে বলল, আপনি আমাকে ক্ষমা করুন ফিহা। আমি তখনই ক্ষমা করব যখন তুমি আমার ঘর ছেড়ে চলে যাবে। কিন্তু ফিহা, আমি ঘর ছেড়ে চলে যেতে আজ আসিনি। তবে কি জন্য এসেছো? আপনাকে হত্যা করতে। তাতে তোমার লাভ? তাহলে আমি আমার ছেলেমেয়ের কাছে ফিরে যেতে পারবো। ঠিক আছে, কিভাবে হত্যা করবে? আমার কাছে শক্তিশালী রেডিয়েশন গান আছে মহামান্য ফিহা। ফিহা জানালা খুলে দিলেন। বাইরের অপরূপ জোছনা ভাসতে ভাসতে ঘরের ভেতর চলে এলো। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ফিহা অভিভূতর মতো বললেন, দেখো দেখো কি চমৎকার জোছনা হয়েছে। ছায়ামূর্তির রেডিয়েশন গানের অগ্নিঝলক সেই জোছনাকে ম্লান করে দিল, কিন্তু তা মুহূর্তের জন্যই। আবার সেই উথাল পাথাল আলো আগের মতোই নীরবে ফুটে রইল। পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যায়নি। সুরার কথা তো আগেই বলেছি। অসাধারণ চিন্তাশক্তির অধিকারী ছিলেন তিনি। সম্মানসূচক এক লালতার পেয়েছিলেন খুব কম সময়ে। শেষ পর্যন্ত তিনিই ফিহার চতুর্মাত্রিক সময় সমীকরণটিকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছিলেন। আর সেই স্ত্রী পুত্রের মায়া অন্ধ যুবকটি চতুর্মাত্রিক জগতের জীবরাজাকে পাঠালো ফিহাকে হত্যা করার জন্য। না, তার উপর পৃথিবীর মানুষের কোনো রাগ নেই। তার লেখা থেকেই তো মাথুর জানলেন ফিহার চতুর্মাত্রিক সময় সমীকরণটি, যা তিনি ভুল ভেবে ফেরে লিখেছিলেন, তা ভুল নয়। আর তার সাহায্যেই তো চতুর্মাত্রিক মহাপ্লাবন রোধ করা গেল। তারপর কত যুগ কেটে গেছে, কত নতুন জ্ঞান, নতুন পথ আপনি এসে ধরা দিয়েছেন মানুষের হাতে। এখন শুধু ছুটে চলা, বিজ্ঞানের সিঁড়ি বেয়ে সৃষ্টির মূল রহস্যের দিকে। ফিহার মতো নিবেদিত প্রাণবিজ্ঞানীরা কতকাল ধরে অপেক্ষা করে আছেন কবে মানুষ বলবে যে তোমাদের আত্মত্যাগ মানুষদের বাঁচিয়ে রাখবার জন্য তোমাদের সাধনা আমরা ভুলিনি, আমরা আমাদের কাজ শেষ করেছি, আমাদের কাছে কোনো রহস্যই আর রহস্য নয়। ঠিক সন্ধ্যাবেলা পূবের আকাশে যে ছোট্ট তারাটি অল্প কিছুক্ষণের জন্য নীল আলো জেলে আপনিতেই নিভে যায়,
পৃথিবীর মানুষ সেটি তৈরি করেছেন ফিহার স্মরণে। সেই কৃত্রিম উপগ্রহটির সিলচিন নির্মিত কক্ষে পরম যত্নে রাখা হয়েছে ফিহার প্রাণহীন দেহ। সেসব কতকাল আগের কথা। আজও সেই উপগ্রহটি ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর চারদিকে। হিসেব মতো জ্বলে উঠছে মায়াবী নীল আলো। পৃথিবীর মানুষ যেন বলছে, ফিহা, তোমাকে আমরা ভুলিনি, আমাদের সমস্ত ভালোবাসা তোমাদের জন্য। ভালোবাসার নীল আলো সেই জন্যই তো জ্বলে রেখেছি।